বাক্য বই বেদ নাই, পালন বই কর্ম নাই, মুক্তিও নাই। গুরুর কথাই হচ্ছে আমার বেদের মতন, আমাকে সব সময় ওটা মানতে হবে। আপনার আধ্যাত্মিক জীবনের যাত্রাপথে ঠাকুরের যে সান্নিধ্য লাভ করেছেন সেটা কিভাবে শুরু হলো? আমি সেদিন প্রথম উপলব্ধি করলাম জয়রামের কি শক্তি নামের। যে ঠাকুর বলেছেন না, সব সময় সবাইকে সব অবস্থায় বলতেন খালি নাম করেন, নামেই সব হবে। ফণীন্দ্র কুমার মালাকার, কি ঘটনা ওনার সঙ্গে। ঠাকুর ওনাকে বলছেন তোমার কি কিছুই মনে পড়ে না পূর্বজন্মের কথা? বলছে না, আমার তো কিছু মনে পড়ে না। আমার পরে গো, আমার পরে তুমি বহু পূর্ব জন্মে আমার সখী ছিলা, তোমার এ নিয়ে কত লীলা করছি। স্বয়ং ভগবান একদম এই রক্ত মাংসের শরীরে আমাদের সাধারণ মানুষের ঘরে ঘরে কাটিয়ে গেলেন, অতি সাধারণ। এবং যখন যার বাড়িতে থেকেছেন তখন সেই বাড়িরই লোক, সেই বাড়িরই অভিভাবক হিসেবে উনি থেকে গেছেন। ভোগ দেওয়ার সময় আমরা দরজা বন্ধ করে দিই, কিংবা ভোগ দেওয়ার পর কি বলতে হয় ঠাকুরকে আমরা অনেকেই জানি না। এক মহিলা এসছেন, এসে ঠাকুরকে প্রণাম করেছেন, প্রণাম করে বলছেন ঠাকুর কিরম রোগা হয়ে গেছেন। আপনি রোগা ঠিকই, কিন্তু যেন বড় চোখে লাগে। এই এত লক্ষ লক্ষ ভক্তের বাড়িতে আপনার ভোগ তো দেয় ঠাকুর, আপনি তো ভোগ নেন, তো একটু মাংস লাগে না গায়ে? ঠাকুর বলছেন মাংস লাগবো কই থেকে? ভোগ তো সবাই দেয়, কিন্তু খাইতে কেউ পায় না। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে একটা দীর্ঘ বিরতির পর নাদের দ্বিতীয় রাউন্ডের যে পডকাস্ট এপিসোডগুলো আপনাদের সামনে আসতে চলেছে তার প্রথম পর্বটি শুরু হচ্ছে ঠাকুরের লীলা কথা দিয়ে। আপনাদের দীর্ঘদিনের অনুরোধে আমরা আবারও ঠাকুরের লীলা কথা নিয়ে আমাদের পডকাস্ট শুরু করতে চলেছি, এবং আপনাদেরই সাজেশনে আজকে যিনি আমার স্টুডিওতে বসে রয়েছেন তিনি আপনাদের অতি পরিচিত, আমাদের ঠাকুরের অতি প্রিয় রামনারায়ণ রায়চৌধুরী। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। নমস্কার। জয় রাম, জয় রাম, জয় রাম। নামের মধ্যেই যার রাম নামটা রয়েছে, আজকে তো আমরা সেই সাগরে ডুব দেব। প্রথমেই জানতে চাইবো আপনার কাছে, এই যে আপনার আধ্যাত্মিক জীবনের যাত্রাপথে ঠাকুরের যে সান্নিধ্য লাভ করেছেন সেটা কিভাবে শুরু হলো? আচ্ছা, খুব সুন্দর ঘটনা। তার আগে আমি একটু শুরু করি যে ঠাকুরকে ভালো লাগতে যে শুরু করলো কি করে, সেটা সেখান থেকে শুরু করি। ছোটবেলায় আমাদের বাড়িতে আমার বাবা, আমরা অধুনা যে পূর্ববঙ্গ বরিশাল ডিস্ট্রিক্টের বার্থিক গ্রামের বাসিন্দা ওইখানকে। তো 1939 বাবা ম্যাট্রিক পাশ করার পরে কলকাতায় চলে আসেন বরিশাল থেকে। দাদুও চলে এসছেন এখানে, এখানে কলেজে পড়াশোনা করবেন, ওখানে তো গ্রাম, সুযোগ সুবিধে নেই। তো এখানে আসার পরে কিছুদিন, এত বড় শহর, গ্রামের ছেলে এত বড় শহরে কলকাতায় এসছেন নানান জায়গা দেখার। তো একদিন দাদু সাধক মানুষ, আমার দাদুর নাম ঠাকুরদাদা শ্রী শ্রী কেবলানন্দ অবধূত। উনি ঠাকুরের সান্নিধ্যে ঠাকুরের সঙ্গে নানান জায়গায় ছিলেন। তো একদিন দাদু রাত্রিবেলা বাবাকে বলছেন, বাবার ডাক নাম, ভালো নাম হচ্ছে বীরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী, আর ডাক নাম হিরু। তো বলছে হিরু, কাল সকালবেলা তাড়াতাড়ি উঠা স্নান টান কইরা তৈয়ার হয়ে নিও। আমি বাঙাল ভাষায় কথা বলছি, তৈয়ার হয়ে নিও। তো বাবা শুনে খুব উত্তেজিত, অল্প ছোট্ট ছেলে গ্রাম থেকে এসছে কলকাতায়, বাবার সঙ্গে সকালে যাব, কোনো হয়তো চিড়িয়াখানা, কালীঘাট, এরকম ভিক্টোরিয়া মেমোরিয়াল, নানান রকম মিউজিয়াম। তো যাই হোক, যথারীতি সকালবেলা দাদুর সঙ্গে বেরিয়েছেন। তো যেতে যেতে বাবা জিজ্ঞেস করছে যে বাবা কই যাবো? তখন আমার দাদু বলছেন ঠাকুর দর্শনে যাবো। তো ঠাকুর দর্শনে, এই এখন কলকাতায় এত সব প্রসিদ্ধ জায়গা, ঠাকুর দর্শনে যাব, বেশ যাই, বাবার সঙ্গে যাচ্ছি। পার্ল স্ট্রিট, শ্রী শ্রী কুঞ্জলাল মজুমদারের বাড়ি, সেই বাড়িতে দরজা বন্ধ। দাদু এসে দরজা নক করেছেন। তো যিনি দরজা খুলেছেন, একটা পাল্লা খুলেছেন দরজার, আর খুলে মুখ বাড়িয়ে উঁকি মেরে বলছেন কি চাই? তখন দাদুর বিশাল লম্বা চাপ, বিরাট চেহারা,
বাবারও খুব সুন্দর বিশাল বড় চেহারা। যাই হোক, তো দাদু বলছেন ঠাকুর কাছে আসছি। তখন বলছে এখন দেখা হবে না, উনি খুব অসুস্থ, এখন দেখা করবেন না বলে উনি দরজাটা বন্ধ করছেন। আর দাদু দরজাটা ঠেলে দেখা হবে বলে ওই যে ছোট জায়গা দিয়েই বেরিয়ে ওনাকে ঠেলে ঢুকে গেছেন। ঢুকে বাবাকে বলছেন আসো। তো এখন বাবার খারাপ লাগলেও যে যে মালিক বা যাই হোক বাড়ির লোক, সে ঢুকতে দেবে না। আর বাবা ঢুকে গেল, তো বাবারও তো না ঢুকে উপায় নেই, বাবা গেছেন। দোতলার ঘরে একটা বড় ঘর, একটা খাটে ঠাকুর শয়ন মানে শুয়ে আছেন, একদম টান টান হয়ে, বৃদ্ধ, পা দুটো লাল ফোলা, বাতে আক্রান্ত। দুজন মহিলা ভক্ত, তারা সেক দিচ্ছে, পার আস্তে আস্তে হাত বুলাচ্ছে, ঘর ভর্তি লোক। তো দাদু সবাইকে টপকে টপকে গিয়ে ঠাকুরকে প্রণাম করেছেন। প্রণাম করে বাবাকেও বলেছেন প্রণাম করো ঠাকুর, প্রণাম করো। তো বাবাও প্রণাম করেছে। রোগা একটা লোক এরকম বৃদ্ধ শুয়ে আছে, কি ঠাকুর এরকম। তখন ঠাকুর বলছেন যে আমার ছেলে আপনার কাছে শরণে আসছে, আপনি আশ্রয় দেন। তখন ঠাকুর বলছে আমার কাছে আবার আসলেন কেন, আনলেন কেন, আপনিই তো দিতে পারতেন। তো যাই হোক, ঠাকুর বাবাকে নাম দিলেন। এই যে ভালো লাগছে আমাদের কেন, এখন বাবা নাম পেয়েছেন। নাম নেওয়ার পরে সবার পেছনের বাড়ি ঘরের একদম গিয়ে একটা কোনায় বসেছেন। দাদুও পেছন দিকে এসছেন, ঠাকুর শয়ন নেওয়া একদম শয্যায়, আর খুব আক্রান্ত, বাতে খুব কষ্ট পাচ্ছেন। তো দাদু পাশে একজন ভদ্রলোককে বলছেন খুব আস্তে আস্তে ফিস ফিস করে, যে দাদু তো বুঝতে পারছেন যে একটা ওই বয়সের ছেলে, 18-20 বছরের ছেলেকে তাকে নাম দিয়েছে, এ তো দরজা দিয়ে বাইরে বেরিয়েই ভুলে যাবে। এবার দাদু ফিস ফিস করে বলছেন যে একটা কাগজ আর একটা পেন্সিল দিতে পারেন, ও যে নাম দিল একটু লিখানি, ও তো ভুলে যাইব। ওনাকে কিন্তু বলছেন খুব ফিস ফিস করে। তো বাবার কাছে গল্প শুনেছি, এই গল্প বাবার কাছে বহু শুনেছি। বাবা বলছেন কিছুক্ষণ পরে এরম এরম করে নড়াচড়া করছেন ঠাকুর, এরম এরম করে নড়াচড়া করছেন। নড়াচড়া করতে করতে টান হয়ে বসলেন, একদম পা দুটো টান করা, উনি টান হয়ে বসছেন। বসে পাশে একটা বাক্স ছিল, তার মধ্যে থেকে একটা পঞ্জিকা নিয়ে এসছেন, নিয়ে আর অনেক খুঁজে একটা কাগজ বার করেছেন, আর একটা কৌপিন পেন্সিল, ওই যে মোটা মোটা লেখা পড়ে, একটা পেন্সিল নিয়ে ওইটার মধ্যে টান হয়ে পঞ্জিকার ওপরে কাগজটা লিখে ঠাকুর কি লিখছেন, সবাই চুপ, লিখছেন। লেখা করে পঞ্জিকাটা পেন্সিলটা রেখে ওইটাকে ভাঁজ করে বাবাকে বললেন নেন। উনি তো সবাইকে আপনি করে বলতেন, নেন এইটা রাইখা দেন, কামে লাগবো। দাদু ওনাকে বলছেন ফিস ফিস করে, অনেক বড় ঘর, ঠাকুর অনেক দূরে খাটে শুয়ে আছেন। উনি কি করে জানলেন? বাবার প্রশ্ন প্রথম, উনি কি করে টের পেলেন, জানলেন? বাবাই তো কইল ওনারে আস্তে আস্তে, ঠাকুর শুনলো কি কইরা? আচ্ছা, এবার রেখেছেন। বাবা দাদুর সঙ্গে চলে এসছেন। এবার তার বেশ কিছু কয়েক বছর পরে তো বাবার এই যে ঠাকুরের নাম করেন, ঠাকুর সম্বন্ধে দাদুর কাছে শোনেন, সবার কাছে শোনেন। তো কিছু প্রশ্ন বাবার ভেতরে, কিছু জিজ্ঞাসা, কাকে জিজ্ঞাসা করব, এ নিয়ে ভেতরে খুব তোলপাড় চলছে। বাড়িতেই ঘরের মধ্যেই দাদু আছেন, দাদুকে জিজ্ঞেস করলেই সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। তো বাবা ভাবছেন যে না, ঠাকুর আসলে ঠাকুরকেই জিজ্ঞেস করব। আচ্ছা। আবার বেশ কয়েকটা বছর পরে আবার বাবা খবর পেয়েছেন যে ঠাকুর অমুক একটা বাড়িতে, কোথাও কোনো কারো বাড়িতে এসছেন, সম্ভবত কুঞ্জলাল বাবুর বাড়িতে বা যাই হোক কোনো জায়গায় এসছেন। বাবা খোঁজ করে সেখানে গিয়েছেন, গিয়ে ঠাকুরকে প্রণাম করে, অনেক লোক অনেক অনেক কথা বলছে, কেউ কীর্তন করছে, বাবা এক কোণে বসে আছে আর ভাবছে। বাবার যে প্রশ্ন মনে, নাম যে করব তাকে পাওয়া যায় কিনা, বাবা ভাবছেন যে আমি তোমাকে পাবো কিনা, আমি তো নাম করব। তখন ঠাকুর হঠাৎ বলছেন তারে পাওয়া যায়,
তারে পাওয়া যায়। কেন পাই না জানেন? বিদ্যার অহংকার, অবিদ্যার অহংকার। কেমন জানেন? উঠানে দাঁড়াইয়া উপরে তাকাইবেন, প্রকাণ্ড আকাশ দেখা যায়, কিন্তু আপনি যদি ছাউনি দিয়া দেন, আকাশ দেখতে দেয় না। কি প্রশ্ন, কি উত্তর দিচ্ছেন? ভালো করে বোঝো। তারে দেখতে দেওয়া যায় না। তখন বাবা ভাবছে তাইলে উপায়? তার কিন্তু অহংকার তো আমাদের ঢেকে দিয়েছে, ছাউনি তো পড়ে গেছে, তাহলে উপায় কি? বাবা মনে মনে, বাবা কিন্তু জিজ্ঞেস করছেন না, মানে সব কথাবার্তা মনে মনে চলছে, মনে মনে চলছে বাবার। আর উনি বসে বসে বলছেন, উপায় কি? যা পাইছেন তাই নিয়েই থাকবেন, তাতেই সব হবে। তো এই গল্প ছোট থেকে বাবার কাছে, ছোটতে তো বুঝতাম না, বাবা অন্যদের বাবার সমবয়সী সবাইকে বলে, গল্প বলে। যখন ক্রমশ বড় হতে শুরু করলাম, তখন বাবা বলেন শুনি, তখন আস্তে আস্তে, আর বাড়িতে ঠাকুরের পট আছে, আসন, ছোট থেকে আমরা শিউলি ফুল দিয়ে, নানান টগর ফুল দিয়ে সাজাতাম। বাবা বলতেন ঠাকুর এই চরণ সাজাবে, হ্যাঁ, ঠাকুরকে মোছাবে অগরু দিয়ে, এইসব করতাম। করতে করতে যখন বাবা এইসব বলছেন, এবার আস্তে আস্তে ঠাকুরের ওপরে ভালোবাসা জন্মাচ্ছে আমার, যে এরপরে তো যাই হোক ঠাকুরের চরণে আশ্রয়ে এলাম, ঠাকুরের কাছে চরণে আশ্রয় পেলাম যখন। তা একদিন আমার জীবনের ঘটনা বলি, আমি অফিস যাচ্ছি আমাদের এই বালি হল্ট থেকে, আমার যেখানে হাওড়া ডিস্ট্রিক্টেরই ডোমজুর বলে একটা জায়গা, তো সলভ হাই রোড বলে, সেখানে নেবে বম্বে রোড দিয়ে যেতে হয়। বাস তখন একটা কি দুটো, তো অটোতে মাঝে মাঝে আমরা যাতায়াত করি। তো অটোতে বসে ওই ড্রাইভারের পাশে আমি বসেছি, এদিকে একজন সামনে, এদিকে একজন, পেছনে তিনজন, এরমভাবে যাচ্ছি। গাড়িটা খুব জোর যাচ্ছে। আর বাড়ি থেকে বেরোতাম যখন, বাবাকে দেখতাম সব সময় 24 ঘন্টা ঘরের মধ্যে যে কোনো কথাতেই জয় রাম জয় রাম জয় রাম। তো আমাদের মধ্যে যেন রক্তের মধ্যেই ওইটা ছোটোর থেকে ঢুকে গেছে, জয় রাম জয় রাম জয় রাম। বাবা বলতেন বাইরে যখন যাবি, যেখানেই যাস, জয় রাম কইরা প্রণাম করিয়া যাবি ঠাকুরে, কোথাও কোনো বিপদে পড়বি না। তো জয় রাম করে চলে যাই। তো এবার অটো ওই কোনা বলে একটা জায়গা, কোনা হাই রোড, সেখানে এইখানে ভদ্রলোক ডান দিকে ড্রাইভারের, উনি নেমে গেলেন। এই মাস্টারমশাই আমার বাঁদিকে, উনি দৌড়ে ওদিকে যাচ্ছেন, একজন লোক ওদিক থেকে ওদিকে বসতে আসছেন। তো মাস্টারমশাই বলছেন ওনাকে, আপনি এদিকে আসুন, আমি ওদিকে যাই। তা আমি মাস্টারমশাই এদিকে বসুন না, আপনি আমার ওইখানকারই লোকাল, চিনি না, আমি ওইদিকে একটু আরো ভালো করে বসি। তো ওই ভদ্রলোক কেন আসলেন, উনি ওখানে চলে গেলেন। এই অটোটা ওইখান থেকে ছাড়লো, এরপরেই হচ্ছে সলভ, এই 1.5-2 মিনিট লাগে। একটা ব্রিজ আছে, রেল লাইন নিচে, ওপরে একটা ব্রিজ আছে, ঠিক ওইখানটায় খুব জোরে যাচ্ছে। আর আমি এরকম ঘড়িটা দেখছি যে 10টা বাজে 10, আর এই 2 মিনিট লাগবে। ওপরে সলভের ওপরে, ব্রিজের ওপরে উঠে যে কোনো একটা মাকড়দার বাস পাবো, চলে যাব, ডোমজুরের বাস পাবো, উঠে পড়বো, বিফোর 10 আমি পৌঁছে যাব। এই চিন্তা করতে করতে এই হঠাৎ ভডাং করে একটা আওয়াজ হলো। খালি একটু মানে মনে আছে এখনো চোখের ইয়েতে, যে সামনের চাকাটা দেখছি খুব জোর ঘুরতে ঘুরতে বেরিয়ে গেল। আমাদের অটোটা পুরো এরকম উল্টে ডিগবাজি খেয়ে মাঝ রাস্তায় ঢাবাং করে উল্টে পড়লো। বম্বে রোড, ন্যাশনাল হাইওয়ে, অসম্ভব বিজি। আমরা বহুদিন ওই রাস্তায় ভীষণ ভয়ঙ্কর সব অ্যাক্সিডেন্ট দেখেছি। ওরমভাবে পড়ে আছি, ওঠার কারো ক্ষমতা নেই, গাড়িতে এরমভাবে পড়ে আছে। আর এই যে মাস্টারমশাই আগের স্টপেজে এখান থেকে ওইদিকে গেলেন, উনি কিন্তু সবার নিচে পড়েছেন। এবার পিছন থেকে আরেকটা অটো এসে দাঁড় করিয়ে আমাদের এই একজন করে ওপর থেকে সমস্ত তুলে অটোটাকে তুললো। এই মাস্টারমশাইকে যখন তুললেন, ওনার এখান থেকে এই কানের তলা অব্দি এরকম ফেটে চওড়া হয়ে, ফেটে হা হয়ে গেছে, সাদা, তখনও ব্লিডিং আরম্ভ হয়নি। আর সবাই, কারো নাক ফেটে গেছে, কারো কান ফেটে গেছে, কারো দাঁত ভেঙে গেছে, সবাই আহত। ইভেন আমার ওপরে যে সামনে, আমার বাঁদিকে যিনি অটোতে সামনে বসছিলেন, ও পড়েছে, ওর হ্যান্ডেলে লেগে ওর মাথা ফেটে গেল। ও আমার ওপরে পড়েছে, আমিও পড়েছি।
যখন সবাই আমাকে তুলছে, তুলে এবার যারা তুলেছে কতগুলো গুজরাটি ছেলে, তারা আমাকে বলছে, হিন্দিতে বলছে যে দাদা আপনার তো মনে হচ্ছে দেখে কোথাও কিছু লাগেনি। তখন আমারও কোনো ফিলিংস হচ্ছে না, কোথাও ব্যথা জ্বালা যন্ত্রণা কিচ্ছু হচ্ছে না। আমাকে বলছে আপনি এরম এরম করুন না, হাত পাগুলো একটু নাড়ুন না। আমি দেখছি না, সত্যি কোথাও কিছু নেই। তো ওরা একটু জল টল দেওয়ার বোতলে বলো একটু চোখে মুখে লাগান, আর সবাইকে গাড়ি, পুলিশ এসে গেল, গাড়ি দাঁড় করিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে নার্সিংহোম, ফার্স্ট এড করবে, এতে সব চলে গেল। আমাকে একটা এরকম ওই যে ব্রিজের যে দেয়ালটা বললো আপনি এখানে একটু দাঁড়িয়ে থাকুন। তখন খুব কাঁপুনি হচ্ছে শরীরে, খুব ঠাকঠাকটা শক্ত, খুব ঠাক করে কাঁপছি। তা আমি একটু জল খেয়ে চোখে মুখে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি, সব চলে গেছে। অটোটাকে সাইডে দাঁড় করিয়ে দিল, তারপরে বেশ কিছুক্ষণ পরে একটা বাস এলো, আস্তে আস্তে উঠে আমি অফিস চলে গেলাম। এই হোক, অফিস করেছি, বাড়িতে এসেছি। এটা গেল একটা। দেখো জয়রামের যে কি শক্তি, আমি সেদিন প্রথম উপলব্ধি করলাম জয়রামের কি শক্তি নামের। যে ঠাকুর বলেছেন না সব সময় সবাইকে সব অবস্থায় বলতেন খালি নাম করেন, খালি নাম করেন, নামেই সব হবে। আরেকটা ঘটনা, এটা ভারী অদ্ভুত। আমি খুব অসুস্থ, ওই ডোমজুর এই মাকড়দা ব্রাঞ্চে আমি তখনও পোস্টিং, খুব অসুস্থ ছিলাম, আমার চোখে ইনফেকশন হয়েছিল। যাই হোক, সেদিনই প্রথম অফিস যাচ্ছি। অফিস গিয়ে অফিসে ব্যাংকে কাজ করছি, দুপুর থেকে লোডশেডিং হয়ে গেল। তুমি জানো ব্যাংকে যারা আমরা সবাই ব্যাংকে জানি 6:30 7টা এমনিই বেজে যায়, 7:30 বেজে যায়। তো বেরিয়েছি যখন, ঘুট করছে বাইরে অন্ধকার। তো ব্যাংকে তো জেনারেটার কোনো অসুবিধাই নেই। যাই হোক, এবার অনেক কষ্টে সেই সলভ হাই রোডে এসেছি, এসে নিচ থেকে ব্রিজের নিচে নেমেছি, নেমে দেখছি লোক, বাস স্ট্যান্ডের লোকেই লোকারণ্য। আর আমি ভাবছি যে আমার আজকে এত শরীর খারাপ, ভালো করে তাকিয়ে থাকতেও পারছি না, চোখে ওষুধ দিতে হয় তো, এই লাইটগুলো যখন পড়ে, হেডলাইটগুলো গাড়ির, একটা মানে চোখটা কেমন একটা হয়ে যায়, ঝলসে মতন যায়। আমি বুঝতে পারছি না এটা কি ট্রাক আসছে কি বাস আসছে কি লরি আসছে। যখন সামনে এসে দাঁড়াচ্ছে তখন বুঝতে পারছি। আমি বলছি ধুর, এখান থেকে উঠতে পারবো না, এত লোক। তো সামনে একটু যাই। আমাদের ওই মাকড়দার থেকে, এই বোম্বে রোড এরকম, মাকড়দার থেকে এদিকে মাকড়দা, এরকম রাস্তা এসে এরকম ভাবে এসে এই যে সলভ ব্রিজের নিচে যে বাস স্ট্যান্ড, একটু এগিয়ে গিয়ে ওই রাস্তার সঙ্গে মিশেছে, যেখানটাই কানেক্ট হচ্ছে এইখানে কিছু লোক আমরা দাঁড়িয়ে থাকি। এখানে অনেক বাস দাঁড়ায় না, বেশি ভিড় বলে ওইখানে দাঁড়ায়, ওখান থেকে আমরা উঠি। তাই গেলাম দুপুর ওইখানে যাই, ওখানে হয়তো লোক কম হবে, ওখানে উঠতে পারবো। তো ওখানে এসে দাঁড়িয়েছি, তো ওখানেও বেশ লোক। তখন আমি বলছি, ঠাকুর আমি তো কিছু বুঝতেই পারছি না, না বাস, না ট্রাক, না লরি, না প্রাইভেট কার, কিছুই বোঝা যাচ্ছে না। যখন সামনে দিয়ে আসছে, চলে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছি আমি বাড়ি যাব কি করে এখান থেকে, আমি ঠাকুর বাড়ি যাব কি করে। ভাবছি আবার ওইখানে ব্রিজের উপরে যাব, আবার হাওড়া হয়ে যাব, তো 2-3 ঘন্টা লাগবে, আর এটা 10-12 মিনিট লাগবে এই যে হাই রোড ধরে আসলে, কি ম্যাক্সিমাম 15 মিনিটস। ভাবতে ভাবতে যে ঠাকুর আমি কি করে বাড়ি যাবো বলো তো, কি করে বাড়ি যাবো। হঠাৎ দেখছি একটা হেডলাইট পড়ছে, এরকম করে একবার করে জ্বলছে আর নিভে যাচ্ছে, আর খুব বিরক্তিকর। আমি ক্রমশ এরকম রাস্তায় যেখানে দাঁড়িয়েছি ক্রমশ পেছনে সরছি। গাড়িটা যখন একদম আমার সামনে এসছে না, আমরা এই বালি থেকে যখন অফিস যাই সকালে, বা হলক থেকে মানে অফিস থেকে যখন বাড়ি আসি, শাটেল কিছু বাস যাতায়াত করে, গাড়ি যাতায়াত করে, ট্যাক্সি, ওই কি বলে তোমার ওই যে নানান রকম প্রাইভেট গাড়ি, অফিসের গাড়ি, ওই শাটেল 10 টাকা করে নেয়। বাসে 6 টাকা ভাড়া, এখানে 10 টাকা। ওই কোনো রকমে আমরা, যে একটু কেউ স্লো হলে বালি 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 বা সলভ যে যেখান থেকে মানে গেট দিয়ে ঢুকে ভেতরে ঢুকে যাওয়া, হুশ করে চলে আসবো। যখন একদম কাছাকাছি এসে দাঁড়িয়েছে না, তখন দেখছি এই মামার সঙ্গে ধরো এই একটা হ্যান্ডশেকিং ডিস্টেন্স, ফার্স্ট গেটটা এসে পড়েছে, ভেতরটা অন্ধকার, একটা অ্যাম্বাসাডার গাড়ি। আমি দাঁড়িয়ে আছি, খুব বিরক্ত লাগছে, রাস্তাটা শেষ, একটা ঢাল মতন এরমভাবে বেঁকে দাঁড়িয়ে আছি আর বিরক্তি চোখে। তখন হঠাৎ একটা সাউন্ড খালি কানে এলো, বালি একটা সাউন্ড। দেখো অত লোক, একটা গাড়ি একটু স্লো হলে চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়ে সবাই, কে গেটটা আগে খুলে ঢুকতে পারবে। 5 জন 6 জন 7 জন করেও আমরা আসি। তুমি বিশ্বাস করো, কেউ কিন্তু গাড়িটার কাছে আসলো না,
আমি যেন মন্ত্রমুগ্ধের মতন ফার্স্ট গেটটা এরমভাবে খুললাম, ওনার সাইডে বসে পড়লাম, ড্রাইভারের পাশের সিটে বসে দরজাটাকে টেনে দিলাম, গাড়িটা স্টার্ট হয়ে গেল। আর কেউ উঠলো না? কেউ কেউ এলোই না ওইখানে, আচ্ছা। কেউ এলোই না। এই যখন স্টার্ট হয়ে ওই ব্রিজটার ওপরে এরমভাবে উঠছে, আমি এরমভাবে তাকালাম, অন্ধকার তো, কিন্তু বুঝতে পারছি পেছনে একটাও লোক নেই। তখন আমি কিন্তু ওনার দিকে দেখছি না, ড্রাইভারকে একবারও দেখিনি। আমি এরকম সামনে তাকিয়ে আছি, তাকিয়ে থেকে বললাম, এত প্যাসেঞ্জার, ফাঁকা গাড়ি, আপনি তো 5-6 জনকে ইজি নিতে পারতেন। ও 10 টাকা করে পাবে, আমার তো কিছু না, আমিও 10 টাকা দেবো, সবাই 10 টাকা করে দেবে। কোনো উত্তর হলো না, কোনো রিপ্লাই হলো না। আমি যে কাউকে বললাম, এবার আমার অবস্থাটা দেখো, আমার মধ্যে কিন্তু পাশাপাশি বসে আসছি, তুমি বোঝো, কিন্তু আমার মধ্যে কোনো রকম যে অনুভূতি, কোনো ফিলিংস যে লোকটা কে, তোমার দিকে আমি তাকিয়ে কথা বলছি, যে আমি লোকটাকে একবার দেখি, লোকটা কে, আমার মধ্যে সেই কিন্তু বোধই আসেনি। 10-12 মিনিট 15 মিনিট হার্ডলি বালিশ হল্টে এসে দাঁড়িয়ে গেল, গাড়িটা দাঁড়িয়ে গেল। আমি 10 টাকা বার করে ওনাকে দিলাম, ঠিক এরমভাবে হাতটা, স্টিয়ারিংয়ে হাত, ওইটা দেখেছি, স্টিয়ারিংয়ে হাত, একটা হাত, আর এরকম। আমি তখনও কিন্তু ওনাকে দেখছি না মুখটা, আমি ওই হাতের মধ্যে 10 টাকাটা ধরিয়ে দিলাম, গাড়িটা স্টার্ট হয়ে বেরিয়ে গেল। এই যখন বেরিয়ে ধরো 20-25 মিটার গেছে বা এরকম একটা কিছু, তখন আমার মধ্যে এবার সেন্স কাজ করছে, কিরকম ব্যাপার হলো, লোকটাকে, এত লোক একটা গাড়িতে, আমি একা কেন এলাম, আর তো কেউ এলো না, লোকটাকে, এটা কিরকম। এবার আমার সমস্ত শরীর না তখন কেমন একটা শিশির করছে। এবার ওই বালিহল থেকে নিচে সিঁড়ি দিয়ে নামতে হয়, আমি নামছি, খুব তাড়াতাড়ি নামছি, যে কতক্ষণে বাড়িতে আসবো। বাড়িতে এসে একটা সাইকেলে যাতায়াত করতাম, সাইকেল নিয়ে এসে খালি হর্ন মারছি ওকে, আর ডাকছি চিৎকার করে, খোলো খোলো। দরজা খুলেছে, খুলে আমি ওকে বলছি, তাড়াতাড়ি বাবার ঘরে এসো। তখন বাবা আছেন, এটা 2006-07 ঘটনা। আচ্ছা। বাবার কাছে এসে আমি বললাম, জানো এই ব্যাপার এইরকম। তখন বাবা বলল, আরে তুই বুঝলি না, তুই তোর ওখানে দাঁড়ায় ডাকতাছিলি ঠাকুর রে, যে ঠাকুর আমি যাবো কি কইরা এখান থেকে, আমি তো কিছু গাড়ি ঘোড়া বুঝতে পারতাছি না, আর আমার যা শরীরের হবে, আমি ওই ঠেলাঠেলি কইরা তো উঠতেও পারুম না, আমি যাবো কি কইরা, তোরে তো ঠাকুর নিজে আইসা পৌঁছায়া দিয়া গেল। এইটা আমি এখনো মাঝে মাঝে চিন্তা করি, যে অত প্যাসেঞ্জার, অত লোক, কেউ শুনতে পেলেন না, আমি একা শুনতে পেলাম। আর আমার এখন খুব অনুশোচনা হয় তারপর থেকেই, যে আমি একবার ওনাকে দেখতে পেলাম না, আমাকে কে নিয়ে এলো, আমি একবার উনি কিন্তু আমার সঙ্গেই এলেন, সে যে রূপে যে বেশে আসুক, কিন্তু আমি কিন্তু তাকে দেখতে পেলাম না, উনি এসেও ধরা দিলেন না। ব্যাপারটা কি এমন হয় যে যখন এই ঘটনাগুলো ঘটে, তখন আমরা আসলেই ওই বোধের মধ্যে থাকি না, ঘটনাটা ঘটে যাওয়ার পর তখন মনে হয় কি হলো এখন আমার সঙ্গে। একদম একদম, আমি এটা এখন অনেক সময় ভাবি, যখন একা একা থাকি, আচ্ছা আমি কেন এসেছিলাম, একা কেন আসলাম। আর আমার একবার এত আফসোস, ঠাকুর একবার তুমিও তো একটু মনে করাতে পারতে, যে আমি একবার অন্তত তোমাকে দেখি, যে তুমি যে রূপেই থাকো, আমি একবার অন্তত তোমাকে দেখি। হ্যাঁ, আমার স্থির বিশ্বাস, নিশ্চয়ই বাবার ওই কথাই ঠিক, যে উনি আমাকে, ওই যে আমি অসহায়, ঠাকুর বলেছেন, অসহায় না হইলে সহায় হই না। দেখো কোথা থেকে কত কথা এসে যায়, অসহায় না হইলে সহায় হই না। সেই অসহায় হয়ে যখন পুরো স্যারেন্ডার, উনি তো বলছেন তুমি আমার কাছে স্যারেন্ডার করো, তোমার সবটা আমাকে দিয়ে দাও, সবটা আমাকে দিয়ে দাও, আমি তোমার ভার বহন করছি। তো এইরকম ঠাকুরের যে কত এরকম অজস্র লীলা, অজস্র কথা, ছোট ছোট নানান এসব বই পড়ি, যারা ঠাকুরের সঙ্গে ধরো সঙ্গ করেছেন। হ্যাঁ, আমি তো ঠাকুরকে দেখিনি, আমার ঠাকুরকে বাসার সাথে সাথে বাবার থেকেই হোক, আমার বাড়িতে পারিবারিক এ থেকেই হোক, ঠাকুরের ওপরে যে ভালোবাসা, শ্রদ্ধা, ভালোবাসা, এটা তো আমার নিজের। কিন্তু যেই সমস্ত মানুষগুলো ঠাকুরের সঙ্গে 24 ঘন্টা ওঠা বসা করেছেন,
আমি তাদের কথা মাঝে মাঝে ভাবি। এই যেমন ধরো রোহিণী কুমার মজুমদার, ফণীন্দ্র কুমার মালাকার, কি ঘটনা ওনার সঙ্গে। ঠাকুর ওনাকে বলছেন, তোমার কি কিছুই মনে পড়ে না পূর্বজন্মের কথা? বলছে, না, আমার তো কিছু মনে পড়ে না। আমার পরে গো, আমার পরে তুমি বহু পূর্ব জন্মে আমার সখী ছিলা, তোমার এ নিয়ে কত লীলা করছি। লীলা কে করেছেন? লীলা তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো ঠাকুর তো দেখো কিরম ঘুরিয়ে বলে প্রকাশ করে ফেলছেন। উনি তো ধরা দিতেন না, কারোর কাছে ধরা দিতেন না, কোনো সময় ধরা পড়েননি। উনি সাধারণ বেশে একটা ধুতি আর ওইটারই একটা কোনা গায়ে দিয়ে খালি পায়ে, তার নিজের বাড়ি ছিল না, নিজের ঘর ছিল না, নিজের অর্থ ছিল না, কিচ্ছু ছিল না। ভিখিরির মতন সারা সবার ভক্তদের ঘরে 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 কাটিয়েছেন। আর তখনকার যে ঘর, এ তো আমরা এখন এইরকম অট্টালিকা এসি, তখন বেড়ার ঘর। হ্যাঁ, বেড়া। আমি তো দেখে, তুমি তো জানো বিলোনিয়াতে ফণীবাবুর বাড়ি, হ্যাঁ, ফণীবালাকারদের বাড়ি, এখনো সেই বেড়ার ঘর আছে। ওনার ছেলে ওই লিটন মাস্টারমশাই ছিলেন, ওনার সঙ্গে আলাপ হলো, পরিচয় হলো, অনেক গল্প হলো, উনি অনেক গল্প করলেন। আমি জিজ্ঞেস করেছিলাম ওই যে রামভাই স্মরণের 2য় সংস্করণ কবে বেরোচ্ছে, তখন উনি বললেন যে সবই ঠিক হয়ে গেছে, ওই এও লিখা দিছে মহন্ত মহারাজ কৈবল্য ধামের পাহাড়তলি মুখবন্ধ লিখা হয়ে গেছে, পাইয়া যাবেন, যাদবপুরেও যাইব। আচ্ছা, হ্যাঁ, যাই হোক, তখন উনি অনেক ওই বইয়ের কি আছে নেক্সট, মানে সেকেন্ড এডিশনে খণ্ডে কি আছে অনেক গল্প করেছিলেন। আচ্ছা, তো দেখো এই যে মানুষগুলো ওনার সঙ্গে একই বিছানায়, মনোরঞ্জন চক্রবর্তী কলকাতায় পড়াশোনা করতে এসছেন, আইএ পড়তে এসছেন আশুতোষ কলেজে, ভবানীপুর ওই কালীঘাট সারাউন্ডিংসে কোনো মেসে আছেন। তো ঠাকুরকে তার মা পূর্ববঙ্গে, ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি তো মনোরঞ্জন তো পড়তে গেছে, আপনি তো কলকাতায় নানান সময় যান, মাঝে মাঝে একটু ওর মেসে গিয়া ওরে একটু দেখা আসবেন। আপনি ওরে দেখা আসলে আমি বড় শান্তি পাবো, নিশ্চিন্ত হব। তো ঠাকুর মনোরঞ্জন বাবুর বই পড়েছি, ঠাকুর বহুবার এসছেন ওনার মেসে, ওনার সঙ্গে যতবার এসছেন দেখা করেছেন। একই বিছানায় তক্তাবশ, একই বিছানায় উনি লিখছেন, আমার পাশে একই রাত্রে ঠাকুর শুয়ে আছে, ঠাকুরের পাশে আমি শুয়ে আছি, একই বিছানায় শুয়ে আছেন। তুমি বলো ওই মানুষগুলো কি সুকৃতি নিয়ে এসেছিল, স্বয়ং ভগবানের সঙ্গে তারা কাটিয়ে গেছে। তাকে ছুটছে, তাকে ধরছে, তাকে বসাচ্ছে, কোলে বসাচ্ছে। ফণীবাবু গাড়ি নিয়ে যাচ্ছেন কোথায়, ঠাকুরকে নিয়ে কোন এক ভক্তের বাড়ি, রাস্তা খুব খারাপ। তো গাড়ির ড্রাইভার, ওনাদের গাড়ির ড্রাইভার বলছেন যে, বাবু আপনি ওনার একটু ভালো করে জড়ায় ধরেন, রাস্তাটা খুব খারাপ। তো জড়িয়ে ধরবে কি, ঠাকুরকে ফণীবাবু কোলে নিয়ে বসিয়েছেন, চাপটে ধরে আছেন, গাড়ি যাচ্ছে। তো কি বলো, এই মানুষগুলো এরাও তো ঠাকুরের সমান, আমাদের কাছে ঠাকুরের সমান, কেননা তারা ঠাকুরকে ছুঁয়েছেন, তারা ঠাকুরকে ধরেছেন। ডাক্তার প্রভাত চক্রবর্তী, ডাক্তার ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়, এরকম অজস্র ওই সময়কার। আমার বড় জামাই বাবু, তার যে বড় ভাই বড়দা, খুব শ্রদ্ধেয় আমাদের কাছে, সদানন্দ চক্রবর্তী, শ্রী সদানন্দ চক্রবর্তী, ওনার খুব প্রসিদ্ধ বই ছন্নাবতার। হ্যাঁ, আমার জামাইবাবু সদাদার কাছে আমরা যেতাম, কি অমায়িক লোক। তো এই মানুষগুলো কলেজ লাইফ থেকে ওনার যে বই পড়ি, ছন্নাবতার পড়ি, জানতে পারি স্কুল কলেজ লাইফ থেকে ঠাকুরের সঙ্গে সঙ্গ করেছেন নানান জায়গায়। আর আজকে নয়, সেই 1915-20 সাল থেকে। দাদা আমার বাবা জ্যাঠামশাইদের থেকেও অনেক বয়স বড় ছিলেন, অনেক বয়সে বড় ছিলেন। এখন জামাইবাবু আছেন প্রায়, জামাইবাবুরও 92-93 বছর বয়স হয়ে গেছে। তো সেই ঠাকুরের সঙ্গে কাটিয়েছেন। এই মানুষগুলোর লেখা যে আমরা পড়ি, আমরা জানি কি, আমি তোমার সঙ্গে এত কথা বলছি ঠাকুর সম্বন্ধে, এত ঠাকুরের আলোচনা করছি, আমি জানছি কোথা থেকে, ওই সমস্ত বইগুলো থেকে। আমরা সমৃদ্ধ ওই বই থেকে, তাই তো? ঠাকুরকে নিয়ে তারা লিখেছেন অজস্র ঘটনা। এই যে ঠাকুর বহু বলেছেন, সবসময় সবাইকে বলতেন
কতগুলো বিশেষ ঠাকুরের ছিল। ঠাকুরকে এসে কেউ প্রণাম করলে ঠাকুর কেমন কেমন আছেন, হ্যাঁ সবাইকে হ্যাঁ সবাইকে ঠাকুর বলতেন কেমন আছেন। হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় কথা বলতেন এতে নানান কথাবার্তা যে সব সময় নাম কইরেন, নামেই সব হবে। নাম করলে আপনারে আমার মনে পড়ে আপনার মুখটা, নাম না করলে আপনারে আমি ভুইলা যাই, আর যখনই নাম করবেন আমি আপনার লগে লগে থাকি। এই যে লগে লগে থাকি, কত বড় কথা বলছেন, লগে লগে থাকি, এরকম নানান রকম। আর ওনার ঠাকুরের মতন, এটা আমার নিজস্ব উপলব্ধি, আমি অনেক অন্য সম্প্রদায় কাউকে ছোট করব না, সবাই যার যার নিজের জায়গায়, কিন্তু এত সহজ পন্থা উনি আমাদের ধরিয়ে দিয়ে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন, এর থেকে সহজ আর কিছু হয় না। উনি যা সংক্ষেপে করে দিয়ে গেছেন আমাদের, এর থেকে আর কিচ্ছু সংক্ষেপ সহজ হয় না। ওনার বলেছেন নাম করতে কোনো স্থান কাল পাত্র লাগে না, শৌচ অশৌচ লাগে না। এক বাড়িতে ঠাকুর আছেন, সেই বাড়িতে সকালবেলা নিয়ম, বাড়ির ছোট থেকে বড় সবাই এসে ঠাকুরকে স্নান টান করেছে, ঠাকুরকে প্রণাম করে। তো যথারীতি সেই দিনও সবাই এসে ঠাকুরকে প্রণাম করেছেন। প্রণাম করার পরে বাড়ির গৃহিণী যিনি কর্ত্রী মা আসে নাই। তো কিছুক্ষণ পরে ঠাকুর একজনকে জিজ্ঞেস করছেন, না আপনারা সবাই আসলেন, কই মায় তো আইলো না। তখন সে বলছে, না মা একটু ওই আগেকার দিন তো ওই কারোর সন্তান হয়েছে, মেয়ে বৌমা কারোর হয়েছে, সেই নিয়ে ওই অশৌচ, ওই ঘরে আলাদা, তখন তো আলাদা ব্যবস্থা। আগেকার সময় তো এইখান সময় নয়, বাথরুম আলাদা, রান্নাঘর আলাদা, সব আমাদের আলাদা আলাদা ছিল। আমরা ছোটবেলা আমাদের বাড়িতেও দেখেছি। তো উনি ওইখানে, মা সেই সন্তান নিয়ে, শিশু নিয়ে ওইখানে ব্যস্ত আতুর ঘরে। ঠাকুর কিছু বলেননি, শুনলেন। কিছু পরে ঠাকুর ঘর থেকে বেরিয়েছেন, বেরিয়ে এইখানে ওইখানে নানান জায়গায় ঘুরতে ঘুরতে ওই যেই আতুর ঘরে মা আছেন, দরজা বন্ধ, শটান দরজা ধাক্কা মেরে খুলে মা যে বাচ্চা নিয়ে শুয়ে বসে আছে, সোজা মার সামনে এসে গেছে। এসে গিয়ে বলছেন, মা এই নেন প্রণাম করেন। মা ঠাকুরকে ওইখানে আতুর ঘরে দেখে ওই অবস্থায় মা তো থতমত খেয়ে গেছে। ঠাকুরকে কেউ ছোঁয় না, ঠাকুরের বিছনায় নিচে প্রণাম করে। হ্যাঁ, আর সেইখানে উনি এই আতুর ঘরে এসে আমার সামনে উপস্থিত হয়েছেন। তো কি করবে, ঠাকুর বলছেন প্রণাম করেন, মা প্রণাম করেছে। বলছে, মা আমার ঠাকুরের কাছে আসতে শৌচ অশৌচ লাগে না, মনটারে পবিত্র রাখেন। ঠাকুর নিষ্ঠা চেয়েছেন, সরলতা চেয়েছেন, নিষ্ঠা চেয়েছেন। ভালোবাসতে হবে, আমাকে তুমি ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসবো কেন? খুব সহজ কথা। আমি তোমাকে ভালোবাসবো তখনই যখন তুমি আমাকে ভালোবাসছো। আমি তোমাকে সম্মান করব, তুমিও আমাকে সম্মান করবে, এটাই তো স্বাভাবিক। তো দেখো কত সহজ। আমাদের কত ছুত মার গেছে, না ওইখানে যাব না, ওইখানে যাব না, আমি বাসি কাপড়ে না ঠাকুরকে ধরতে পারবো না বাসি কাপড়ে। ঠাকুর বলছেন তুমি বাসি কাপড়ে নাম করো। উনি তো বলেননি কিছু যে তুমি স্নান করে এসে আমার কাছে আসো, তা তো বলেননি। উনি তো সব কিছুর ঊর্ধ্বে আমাদের এমনভাবে উনি তৈরি করে দিয়ে গেছেন, হাতে ধরিয়ে দিয়ে গেছেন। ঠাকুরকে তো, ঠাকুরের বিরোধ প্রচুর লোক করেছে ওই সময়কার বড় বড় পণ্ডিতরা, যারা গোড়া পণ্ডিত, তারা ঠাকুরের খুব বিরোধিতা করেছে। অনেকে তো বলেছে, হ্যাঁ আপনি জাত ধর্ম সব খাইলেন, হ্যাঁ বীজ মন্ত্র দেন না, আপনি সব নষ্ট করতেছেন সমাজ ব্যবস্থা। তো বলছে, আমি একেবারে চারা তৈরি কইরা দেই, একটু জল দিলেই টকবগায়া গাছ উঠবো, ফল ফুল দিব। তো চারা তো আমাদের বানিয়ে দিয়ে গেছেন উনি, হাতে ধরিয়ে দিয়ে গেছেন। আমরা জল ফুল মানে নাম করব, আমাদের জল ফুলটা কি? নাম। নাম করব, সেই গাছ টকবক করে উঠবে। কত সহজ রাস্তা ঠাকুর আমাদের দিয়ে গেছেন। তো সুতরাং যখন ঠাকুরের কথা ভাবি বা এই সমস্ত বই টই পড়ি না, তখন এক এক সময় খুব মানে নিজের মনে হয় যে ইস ঠাকুর, জানি না কোনোদিন তোমাকে দেখতে পাবো কিনা, হ্যাঁ হয়তো তুমি আমার সঙ্গেই এলে আমাকে নিয়ে, আমি তোমাকে ধরতে পারলাম না,
তো সেই রকম যদি কখনো দেন জায়গা, অবশ্য উনি সবসময় সবাইকে বলেছেন যে নিবকে আমি আসুম নিতে, হ্যাঁ আমি আসো, ভয় নাই, আপনারে নিমু, আপনি আপনার বাড়িতে যারা আছে তাগেও নিমু, আপনি যাগেও ভালোবাসেন তাগেও নিমু, আপনার বাড়ির কুকুর বিড়াল যেগুলি আছে সেইগুলিরেও নিমু, আমি ছাড়া নেওয়ানের কারোর অধিকার নাই। কি কথা উনি বলছেন! সব কথা তো আমরা মূর্খ মানুষ, সাধারণ মানুষ, আমরা ওনার সব কথা বুঝতে পারিনি, কেননা অত পণ্ডিত মানুষ। ইন্দ্রবাবু বন্দ্যোপাধ্যায় ওনার অবহিতেই আমি পড়েছি, উনি লিখছেন যে ওনার সঙ্গে এত দীর্ঘদিন দীর্ঘ সময় কাটিয়েছি, কত কথা বলেছি, উনি কত কথা বলেছেন, ওনার কোনো কথার মানে বুঝতে পারিনি। ওই রকম পণ্ডিত লোক, কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর, উনি বলছেন সেই সময় ওনার কোনো কথারই মানে বুঝতে পারিনি। উনি কখনো নিজেকে ধরা দিলেন না, স্বয়ং ভগবান একদম এই রক্তমাংসের শরীরে আমাদের সাধারণ মানুষের ঘরে 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 কাটিয়ে গেলেন, অতি সাধারণ। এবং যখন যার বাড়িতে থেকেছেন তখন সেই বাড়িরই লোক, সেই বাড়িরই অভিভাবক হিসেবে উনি থেকে গেছেন। উনি বলেছেন তো, গুরুর আশ্রয় হলে গুরুরই সব হয়ে যায়, নিজের আর কিছু থাকে না। ওই জন্য ওই অখিল বাবুকে যখন 10টা টাকা দিয়েছিলেন যে এটা আপনার কাছে রাখেন, পরে আমি নিমু, তো উনি সাংসারিক মানুষ, অভাবী, উনি বলছেন আমি অভাবী মানুষ, ঠাকুর আমারে দিয়েন না, আমি কখন খরচ টরচ করিয়া ফেলাম, আপনি যখন চাইবেন আমি হয়তো আপনারে দিতে পারুন না। তখন বলছে, ঠাকুর বলছেন, ও আপনি আবার একটা আলাদা সংসার করছেন নাকি? কই এটা তো আমার জ্বালা ছিল না, আমি তো জানি আপনার সংসারটাও আমার সংসার। কি কথা বলছেন দেখো, চিন্তা করতে হবে কি পর্যায়ের কথা, যে আপনি একটা আলাদা সংসার করছেন। আপনি যখন আমার আশ্রয়ে আসছেন, আপনার সবটাই তো আমার। ঠিক, আমাদের তো এই বোধটাই নেই, আমার সবটাই ওনার। এই যে আমরা বলি না, দেখো এই কাজ, কি কাজ আমি একটা করে আসলাম, আরে তুই করে আসার কে? উনি করিয়েছেন আমাকে দিয়ে বলে আমি ওই কাজটা করতে পেরেছি। ভগবান তো বলেছেন, ঠাকুর বেদবাণীতেও বলেছেন, জীবের শক্তি নাই। হ্যাঁ, ভগবানই জীবকে দিয়ে সমস্ত কাজ করায়। ভগবান কৃষ্ণ তো, শ্রীকৃষ্ণ তো বলেছেন, তাই বলেছেন অর্জুনকে যখন ওই বিশ্বরূপ দর্শন, তখন বলছে তোমার কিছু করার নেই, সব তো আমি করে রেখেছি। তো ঠাকুর তো একই কথা বলেছেন, বেদবাণীতে নানান জায়গায় বলেছেন, আমাদের কিচ্ছু করার নেই, উনি আমাকে চালাচ্ছেন, আমি চলছি। উনি যেদিন মনে করবেন যে আমার আর প্রয়োজন নেই, আমাকে যেতে হবে, উনি আসবেন, আমাকে নিয়ে যাবেন, এটা উনি সব সময় বলেছেন, আমি আসুম নিতে। সত্যনারায়ণ আশ্রয়ে আপনারা আছেন, জমেও ছুঁইতে পারবো না আপনাকে, ঠাকুরের নিজের মুখের কথা। আর এই কথা আমাদের বিশ্বাস করতে হবে, কেননা ঠাকুরের কথা বেদবাণীর, গুরুর বাক্য বই বেদ নাই, পালন বই কর্ম নাই, মুক্তিও নাই। গুরুর বাক্যই, গুরুর কথাই হচ্ছে আমার বেদের মতন, আমাকে সব সময় ওটা মানতে হবে। কোনো মন্ত্র দিয়ে তোমাকে ঠাকুরকে পুজো করতে ঠাকুর তো বলেননি সব সময়। নাম করতে করতে তুমি পুজো দাও, নাম করতে করতে ভোগ নিবেদন করো, কিন্তু তাকে নিবেদন করতে হবে। ভারী সুন্দর সুন্দর উনি ছোট্ট ছোট্ট ঘটনা, ছোট্ট ছোট্ট ব্যবস্থায় আমাদের কত রকমের শিক্ষা দিয়েছেন। বহু মানুষকে, ভক্তদের সবাইকেই বলেছেন যে কোথাও আমার সঙ্গে দেখা করতে আসতে হইব না, কত দূর দূর থেকে আপনারা আসেন, কষ্ট করে আসেন, কিচ্ছু দরকার নাই, আমি তো আপনাকে ঘরেই বসে আছি, ওই পটের মধ্যেই তো আমি আছি, এইখানেও যা পাইবেন ওই পটেও তাই একই পাইবেন, এইখানে কিছু আইসা বেশি পাইবেন না। এক ভদ্রমহিলা, এক ভক্ত বাড়িতে ঠাকুর আছেন, এক ভদ্রমহিলা খুব বয়স্ক, খুব মানে নিডি, হ্যাঁ, ওনার সঙ্গতি খুব কম, উনি কষ্ট করে এসছেন, ঠাকুরকে প্রণাম করেছেন, প্রণাম করে ঠাকুর বলছেন কেমন আছেন, এত কষ্ট করে আবার আপনি আমার এখানে আসছেন কেন, আমি তো আপনার ঘরেই আছি। তো বলে এবার ভদ্রমহিলা ওই কাপড়ের থেকে খুব থেকে একটা কি বার করছে, তো বলছে কি আনছেন, 2টা সন্দেশ এনেছে। বলছে ঠাকুর 2টা সন্দেশ আনছি।
এইটা আবার আনছেন কেন? আমি তো রোজ 2 বড়া চিনি খাই ঘরে, আর তো কেউ বুঝতে পারছে না কি বলছেন ঠাকুর। 2 বড়া চিনিটা কি? কিন্তু যাকে বলছেন উনি জানেন, ওনার তো অভাবী, ওনার সঙ্গতি নেই। উনি ঠাকুরের আসনে রোজ সকালে চিনি ভোগ দেন। চিনি, কথাটা খুব সিম্পল একটা কথা, এর গভীরতাটা দেখো কি বলছেন। যে তার মানে কি, যে তুমি পটে যে ওনাকে ভোগ দিচ্ছ, উনি গ্রহণ করেন। আমরা তো ভাবি যে ঠাকুরকে দিলাম, ও তো খাবো আমি। ঠাকুরকে তুমি যদি নিবেদন করো, ঠাকুরকে বলো, সেটাও ঠাকুর কিরম ভাবে ধরাচ্ছেন। এক ওই রকমই ঘটনা, এক বাড়িতে ঠাকুর আছেন, এক মহিলা এসছেন, এসে ঠাকুরকে প্রণাম করেছেন, প্রণাম করে বলছেন একটু ছানা নিয়ে এসছেন। তো বলছে এইটা আবার আনছেন কেন? তখন বলছে ঠাকুর কিরম রোগা হয়ে গেছেন। আপনি রোগা ঠিকই, কিন্তু যেন বড় চোখে লাগে। এই এত লক্ষ লক্ষ ভক্তের বাড়িতে আপনারে ভোগ তো দেয় ঠাকুর, আপনি তো ভোগ নেন, তো একটু মাংস লাগে না গায়ে? ঠাকুর বলছেন মাংস লাগবো কই থেকে? ভোগ তো সবাই দেয়, কিন্তু খাইতে কেউ কয় না। তোমাকে তো ভোগ নিবেদন করে তাকে বলতে হবে যে আমি তোমাকে ভোগ নিবেদন করলাম, তুমি ভোগ গ্রহণ করো ঠাকুর। যে ভোগ তো সবাই দেয় বাড়িতে, কিন্তু খাইতে কেউ কয় না। তো মাংস লাগবো কই থেকে? আমি তো না খায়া থাকি। তো এটার খুব জ্বলন্ত আছে। নোয়াখালীতে শহরে প্রমথ বাবুর বাড়িতে ঠাকুর আছেন, ফেনীতে আছেন। পরে ওইখানে ঠাকুর এসেছেন, এসে সবাইকে জিজ্ঞেস করেন, আচ্ছা এইখানে একটা বর্ণনা দেন, এই রকম একজন লোক, তারে আমি কথা দিছিলাম তার বাড়িতে যাবো, কেউ বলতে পারে না। তার এর 2-1 দিন পরে দেবেন্দ্র বা দিগেন্দ্র, এরকম একটা কি নাম, ওর বাড়িতে আপনি এর আগের বারে যখন আসছিলেন ওরে কথা দিছিলেন, তখন ঠাকুর হেসে ফেলেছেন, বলে ওনারে খবর দেন আমি কাইল ওনার বাড়ি যাবো। তো প্রমথবাবু সাথে সাথেই লোক পাঠিয়ে বিলোনিয়াতে, তখন বলছে বাবা ও তো এখন আর এইখানে ফেনীতে নাই, ও বিলোনিয়ায় ট্রান্সফার হয়ে গেছে, পয়েন্টসম্যান রেলের বিলোনিয়ায় ট্রান্সফার হয়ে গেছে। তো বলছে তাহলে তার একটু খবর দেন, কাইল তার বাড়ি যাবো। বেশ, প্রমথবাবু একজন লোক মারফত সাথে সাথে খবর পাঠিয়ে দিল। ওনাকে এসে খবর দিয়েছেন যে ঠাকুর কালকে আপনার বাড়িতে আসবেন, আপনাকে দেখা করতে বলেছেন। তার উত্তরে উনি ওই ভদ্রলোক যিনি এসছেন বাহক, তাকে বলছেন ঠাকুরের যদি দরকার থাকে ঠাকুর এখানে আসবে, আমার কোনো দরকার নাই ঠাকুরের সঙ্গে দেখা করার। কি কথাটা বলছেন, আমার কোনো প্রয়োজন নাই ঠাকুরের সঙ্গে দেখা করার, ঠাকুরের প্রয়োজন থাকলে ঠাকুর আমার কাছে আসবে। তো সে আবার যথারীতি নিজে খবর দিয়েছে। এবার নেক্সট টাইম আবার লোক পাঠাচ্ছে, তখন ওই কথা শুনে তখন বলছেন যে কালই তোমার কাছে ঠাকুর আসবে। এই কথা শোনাতে উনি এসছেন ফেনীতে দেখা করতে। আচ্ছা, ঠাকুরকে প্রণাম করেছেন, একটা বড় কলসি নিয়ে এসছেন, কাঁধে করে কলসি নিয়ে এসছেন, এসে প্রণাম করেছেন, প্রণাম করে ঠাকুরের পা ধুইয়ে ওই কলসিতে জল নিয়েছেন, চরণামৃত নিয়ে সবাইকে দেবেন। তো সেই উত্তরে আবার ঠাকুর হেসে বললেন, আমার পা দুইটা নিয়ে একটা পুকুরে চুবায় রাখেন, একবার যে যত খুশি ওইখান থেকে চরণামৃত নিক। যাই হোক, অবস্থা পয়েন্টসম্যান এমন তো কিছু একটা অবস্থা না। তো তার বাড়িতে কালকে যাবে ঠাকুর, সব ওখানে যারা উপস্থিত ভক্ত, প্রমথবাবুরা যারা আছেন, এটা রোহিণীবাবুর বইয়ে পড়েছি যে তারা সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছে, তাহলে তো আমাদের ঠাকুরের সঙ্গে তো যেতে হবে। তাহলে ওই যামিনীবাবু একটা টিফিন বক্সে করে পরের দিন ঠাকুরের ভোগ তো দিতে হবে, দুপুরবেলা ঠাকুর যাবেন, ঠাকুর ভোগে তো লাগবে, ঠাকুরের মিষ্টি টিষ্টি কলা টলা দিয়ে একটা টিফিন করে দিয়েছে যে এটা ঠাকুরের ভোগে দিবেন। এবার ট্রেনে করে এসছেন ফেনী থেকে বিলোনিয়া এসে যখন পয়েন্টসম্যান, তার বাড়ি অনেক দূরে, প্রায় 1-1.5 কিলোমিটার দূরে স্টেশন থেকে। তো অত দূর ঠাকুরকে নিয়ে যাবেন কি করে? তো স্টেশন মাস্টার খুব ভালো লোক, যদিও উনি মুসলিম ছিলেন, কিন্তু খুব ভালো মানুষ, উনি ঠাকুরকে খুব শ্রদ্ধা করতেন। উনি
যেই গাড়িটাতে কম্পার্টমেন্টে ঠাকুর এসেছিলেন ওইটাকে কেটে ওই অবধি পৌঁছিয়ে দিয়েছেন, কেবিন অবধি। তো যাই হোক, ঠাকুর নেমে এবার তো ওনার ঘরে গেছেন। ওনার ঘরে যাওয়ার পরে ওনার ঘরে একটাই ঘর, ঠাকুরকে খাটে চকিতে বসিয়েছেন, চকিতে বসে উল্টো দিকেই ওনার ঠাকুরের আসন, কৈবল্যনাথের এক পট। এবার ওই ভদ্রলোক ভক্ত ঠাকুরের ঠাকুর কিন্তু ঘরে বসে আছেন, ওনার ঘরে রক্তমাংসের ঠাকুর সশরীরে বসে, উনি গিয়ে ওই কৈবল্যনাথ পটের কাছে গিয়ে বিড়বিড় করছেন, কি সমস্ত প্রার্থনা জানাচ্ছেন, কি বলছেন সমস্ত। বহু ভক্ত আসতে শুরু করেছে ওইখানে, জাত ধর্ম নির্বিশেষে বহু ভক্ত আসছে, সব অনেক দীক্ষা নিচ্ছেন, আসছে। একটা উৎসব হবে ওইখানে, অনেকে চাল ডাল নিয়ে এসছে। আর উনি ভদ্রলোক ওইখানে যে যা নিয়ে আসছে ওই পটে সব উৎসর্গ করে দিচ্ছেন ওইখানে। ওই যে যামিনী সাহা যে টিফিন বক্সে যে ঠাকুরের ভোগ এনেছিলেন, ওনার স্ত্রী ওই সমস্ত ভোগের জিনিস ওইখানে সব নিবেদন করে দিয়েছেন, নিবেদন করে দিয়ে আর সবাইকে প্রসাদ দিচ্ছেন। ঠাকুর কিন্তু ঘরে বসা, ওনার ঠাকুরের সঙ্গে কোনো কিন্তু লেনা দেনা নেই, ওনার সব কিছু সম্পর্ক ওই পটে। এরকম সবাইকে যে ওনার বলছেন, রোহিণীবাবু লিখছেন যে কি উপলব্ধি আমাদের, আমরা ঠাকুরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আর উনি কি ধরনের আমাদের সবাইকে শিক্ষা দিলেন, ওনার সব কিছু ওইখানে পটে। ঠাকুর তো বলতেন যে আমি তো পটেই আছি। এমন অবস্থা হলো এবার বিশাল বড় উৎসব হবে, রান্নার লোক নেই। তখন ওই তুলসীবাবুকে বলেছেন যে আপনি রান্না করেন। তো এত লোকের রান্না উনি করেননি, উনি হঠাৎ করে কোথা থেকে 3 জন ব্রাহ্মণ এসে উপস্থিত, 3 জন ব্রাহ্মণ এসছে, এসে বলছে যে এখানে উৎসব হবে, আমাদের রান্না করার জন্য পাঠিয়েছে। তো খুব উত্তেজিত সবাই, ওই যার বাড়িতে এসছেন উনিও খুব উত্তেজিত, আরও কিছু লোক দিয়ে দিল, সেই তারা গিয়ে মানে রান্না শুরু হয়ে গেল। কে পাঠিয়েছে, কোথা থেকে এসছে, কেউ কিন্তু খোঁজ নেয়নি। তাদের কে পাঠালো, আমাদের পাঠিয়েছে এখানে উৎসব হবে রান্নার জন্য। কি বলেছিলেন উনি, ওই যে ভক্ত ঠাকুরের যার বাড়িতে ঠাকুর গেছেন, উনি ওই পটে কি আবেদন করেছিলেন, ঠাকুরের কাছে কি প্রার্থনা জানিয়েছিলেন ওই পটে কৈবল্যনাথকে। দেখো কোথা থেকে 3 জন ব্রাহ্মণ এসে গেল রান্নার। এবার লিখছেন উনি যে রোহিণী মজুমদার, যে আমি এইরকম আমার জীবনে এইরকম উৎসব দেখি নাই। কোথা থেকে চাল ডাল তরি তরকারি আসছে, কে দিচ্ছে, রান্না হচ্ছে, নিরিবিষে চারে লোক যে যেখানে পারছে পাতা নিয়ে বসে যাচ্ছে, হিন্দু মুসলমান অমুক তমুক কিচ্ছু কোনো রকম ভেদাভেদ নেই, সব বসে যাচ্ছে একসঙ্গে, সব প্রসাদ নিচ্ছে, কীর্তন হচ্ছে। কি করে সম্ভব, কোথা থেকে আসছে, কে দিচ্ছে। এবার যখন ঠাকুরের ভোগ হবে, ভোগের আর কিছু নেই, যে ঠাকুর বসে আছেন ঘরে তার যে ভোগ তখন তো ওখানে নিবেদিত হয়ে গেছে পটে। তখন অনেক খুঁজে আধ পাকা কয়েকটা বর্তমান কলা পেয়েছে, একটু দুধ, তাকে জিজ্ঞেস করছে কি পাওয়া যাবে এখন, বলছে একটু দুধ জোগাড় করতে পারি, আর কয়েকটা আধা পাকা কলা আছে, এই আছে। তো এই নিয়ে এসে ঠাকুরের ভোগের ওনার গৃহিণী ঠাকুরের ভোগ সাজিয়ে ঠাকুরের কাছে নিয়ে এসছেন। ঠাকুরকে যখন নিয়ে এসছেন তখন বলছেন এগুলি কি করবেন, তখন বলছে আপনার ভোগ দিব। বলে এরপরে আর কোনো ভোগ গ্রহণ করা যায় না, ঠাকুর তো ভোগ নিয়ে নিয়েছেন ওখানে সব, যে যা দিয়েছে সবই তো ওইখানে মানে নিবেদন করে দিচ্ছেন, তো ঠাকুর তো ভোগ পাচ্ছেন, কৈবল্যনাথ তো ভোগ পেয়েছেন, ওই জন্য বলছেন এরপরে আর কিছু গ্রহণ করা যায় না। উনি একটু ছুঁয়ে দিলেন, সবাই প্রসাদ দেয়া দেন। কোথা থেকে আসলো, পটে কি বলেছেন উনি, নিশ্চয়ই তো কিছু প্রার্থনা জানিয়েছেন ওনাকে পটে, কৈবল্যনাথকে। যখন ফিরে আসছেন ওরা ট্রেনে, সেই দেবেন্দ্র বহু দূরে দাঁড়িয়ে আছেন হাত জোর করে, সবাই ঠাকুরকে নিয়ে চলে যাচ্ছেন, আর দেখা যাচ্ছে না লোক, গাড়িতে লোকে লোকারণ্য, সবাই ঠাকুরকে প্রণাম করবে। ঠাকুর বলছেন তারপর যারা সঙ্গে আছেন, যেবার ওরে গিয়া প্রসাদ নিতে বল, কন উনি সারাদিন কোনো প্রসাদ পান নাই, উনি তো এই উৎসবে ব্যস্ত। যখন হঠাৎ করে উত্তর দিক থেকে কালো হয়ে মেঘ করে
প্রচণ্ড এক ঝড় আর বৃষ্টি আরম্ভ হয়ে গেল। পূর্ব পশ্চিম আকাশ একদম ফর্সা, ঝড় আরম্ভ হয়ে গেল। ঠাকুর এরকম তাকিয়ে দেখে বললেন, প্রভুরা আসছিলেন, কৈবল্য ধাম থেকে প্রভুরা আসছিলেন, গরুর প্রভুও নিয়ে আবার ধামে ফিরা গেলেন। তার মানে কি, ও নিশ্চয়ই ওইখানে কিছু এমন কিছু তার আবেদন ছিল যে প্রভুরা কৈবল্য ধাম থেকে এসছিলেন। গরুর কার বাহন? গরুর তো নারায়ণের বাহন, তো স্বয়ং নারায়ণ। আমরা যে বিশ্বাস করি না, দেখো উনি তো পটেই সব বলছেন। ঠাকুর তো ভক্তদের এই কথাও বলেছেন যে যদি কথা কওয়াইতে পারেন আমি পটে কথাও কই। মানে আমরা কি কার আশ্রয়ে আছি, কার শ্রীচরণ ধরে আছি, আমাদের মানে আমরা এখনো তার সম্পূর্ণটা উপলব্ধি করতে পারি না, সম্পূর্ণ উপলব্ধি করতে পারি। ঠাকুর তার ভক্তদের কিভাবে দু হাতে সর্বক্ষণ আগলিয়ে রেখেছেন, রক্ষা করে রেখেছেন, এর অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে। দ্বিগেন্দ্রনাথ দে ঠাকুরের খুব প্রিয় ভক্ত, ছোট্ট অল্প বয়সী ছেলে। তো সে যখন 18-20 বছর বয়স, তার যক্ষা হয়। আচ্ছা। তো সেই সময় যক্ষা তো বড় কঠিন রোগ ছিল, মানুষের বাঁচার আশা থাকতো না ওই সময়। তো তার এই কলকাতা মেডিকেল কলেজ বা অনেক বড় বড় হাসপাতালে বহু চিকিৎসা হয়েছে, 2-3 বছর ধরে কিচ্ছু উপশম হয়নি। তারপরে ও ঠাকুরের আশ্রয়ে আসে যে ঠাকুর আপনি আমারে রক্ষা করেন। তো ঠাকুর ওই দিগেনকে নিয়ে কাশিতে, পুরীতে, এরকম নানান জায়গায় 2 বছর ঘুরেছেন ওকে নিয়ে নিয়ে। আর নানান জায়গায় নানান রকম লতা পাতা, শিকড় বাকড় এসব দিয়ে ওষুধ করে করে ওকে খাওয়াতেন। তো এরকম বছর 2-3 পরে ও একদম সুস্থ হয়ে যায়। তো রোহিণীবাবুর এই চাঁদপুরের বাড়িতে যখন উনি আসতেন, ওই দিগেন্দ্র যখন আসতেন, অনেকবার এসছেন, তো তাকে দেখে তখন কেউ বুঝতে পারতো না যে সে এত এরকম কঠিন আক্রান্ত ছিল, এবং তাকে কোনো হাসপাতাল, সব ডাক্তাররা দেখে বাঁচার আশা কেউ দিয়েছিল না। তো এবার সেই যে এখন আর ভীষণ একনিষ্ঠ ভক্ত ঠাকুরের, খুব অল্প বয়সে ঠাকুরের আশ্রয়, ঠাকুরের সঙ্গে সঙ্গে বহু কাটিয়েছে। তো তার হঠাৎ কি খেয়াল হলো সে বিয়ে করবে। ঠাকুরের কানে গেছে, ঠাকুর বলছেন যে না, এখন যেন বিয়ে না কর, দিগেন্দ্রে কন এখন যেন বিয়ে না করতে, আরো পরে। কিন্তু ওই রকম দেখো মানে তার যে প্রারব্ধ বা ভবিতব্য, সে এই ঠাকুরের কথা শুনলো না। আচ্ছা। সে বিয়ে করে ফেললো। এবার বিয়ে যখন করলো, ঠাকুরের সেই কথাও ঠাকুরের কাছে খবর গেল। ঠাকুর খুব দুঃখ পেয়েছিলেন, খুব দুঃখ পেয়েছিলেন, এবং বলেছিলেন যে এই মেয়ে তো বিধবা হবে। দিগেন্দ্রে খবর দেখ কন 1 বছর যেন স্ত্রীর সঙ্গে না থাকে। দেখো কিভাবে ভক্তকে রক্ষা করার চেষ্টা করছে। ভক্ত তো আমার আশ্রয়ে, তার সবটা আমার, তাকে তো আঁকড়িয়ে ধরে রেখেছে, কিভাবে রক্ষা করার চেষ্টা। দিগেন সেইটাও শুনলো না। বছর খানেক 2-1-এর মধ্যে তার এক সন্তান হলো, তার 1 বছর পরে আবার আরেকটা সন্তান হলো। এই দ্বিতীয় সন্তান হওয়ার 8 দিনের মাথায়, সামান্য 8 দিনের জ্বরে ওই দিগেন মারা গেল। তাকে রক্ষা করার রাস্তা ঠাকুর দেখিয়ে দিচ্ছেন যে তুমি এখন বিয়ে করো না, কেননা বিয়ে করলে ওই বউ বিধবা হবে, মানে তুমি মারা যাবে। তোমাকে তো রক্ষা করার চেষ্টা করছেন, ইঙ্গিত দিচ্ছেন, কিন্তু আমি ধরতে পারছি না। কিন্তু তার ভবিতব্য তাকে টেনে নিয়ে যাচ্ছে ওইখানে। তুমি কি করবে। রোহিণী বাবুর ছোট ছেলে 8 মাস বয়সে মারা গেল। এই যেদিন মারা যায় তার 18 দিন আগে ঠাকুর রোহিণী বাবুর বাড়িতে হঠাৎ করে এলেন। আচ্ছা। এসে আছেন ঠিকই, কিন্তু ঠাকুর যেন একটা কেমন উদ্ভ্রান্তের মতন, সবসময় কি বিড় করেন, কোন জগতে থাকেন, ভোগ দিলে ভোগ ঠিক মতন নেন না, গ্রহণ করেন না, একটা অদ্ভুত পরিস্থিতি। 2-1 দিন পরে একদিন বিকেলবেলা ঠাকুর রোহিণীবাবু আর তার স্ত্রীকে নিয়ে রাস্তায় বেরিয়ে ওই চাঁদপুরের ওই যে রামকৃষ্ণ মিশন না কোথাও একটা জায়গায় রাস্তায় ওই দিকে যাচ্ছেন। যেতে যেতে একটা জায়গায় একটা লতা দেখিয়ে রোহিণীবাবুর স্ত্রীকে বলছেন, খুব মন দিয়ে শোনো, মা
এই যে লতাটা দেখতাছেন, এই লতাটা যেই রোগী খুব মাথার যন্ত্রণায় ছটফট করব, মাথায় এদিক ওইদিক করব যন্ত্রণায়, তারে যদি ওই লতা মাথায় চারিদিক দিয়া জড়াইয়া বাইন্দা দেওয়া যায়, তাইলে কিন্তু তার ব্যথা উপশম হয়, সাইরা যায়। ভালো কইরা দেখা রাখেন, চিনা রাখেন। কেন এটা তোমার জানার দরকার নেই, কিন্তু তোমাকে আমি দেখাচ্ছি, তুমি দেখে রাখো। বেশ, মা দেখে রাখলেন। তারপরের দিন সকালবেলা উঠেছেন, উঠে ঠাকুর ঘর থেকে বেরিয়ে বাইরে বারান্দায় কি একটা ঘরের ওই যে চালটা, সেখানে কি যেন খুঁজছেন, দেখছেন। তো রোহিণীবাবুর নজরে পড়েছে, স্ত্রী রান্নাঘরে রান্না করছে। বলছে কি খোঁজেন, কি দেখেন? বলে এইখানে একটা বটের চারা উঠছিল, দেখছিলাম, ওইটারে খুঁজতেছি। তখন বলছে ওই তো ছোট্ট বটের চারা। তখন রান্নাঘর থেকে স্ত্রী বলছেন ওই বটের চারা দিয়ে কি হবে? তখন বলছে এই বটের চারা যেই রুগীর নাভিশ্বাস উঠা যায়, শ্বাস উঠা যায়, এই বটের চারাটা তার শিকড় মানে গাছ পাতা সব একসঙ্গে যদি বাইটা তারে খাওয়ানো যায়, সেই রুগী বাইচা যায়। তখন স্ত্রী তার উত্তরে বলছেন যে রুগীর শ্বাস উঠে যাবে সে খাইব কি কইরা? বলে যেইটুকু গলায় যায় যাক ভিতরে, বাদ বাকিটা নাভি মূলে যদি চারিদিকে প্রলাপ দেওয়া যায় তাইলেও রুগী বাইচা যায়। ওষুধ বলছেন। তার পরের দিন ঠাকুর ওইখান থেকে চলে গেলেন, রোহিণীবাবুর বাড়ি থেকে চলে নানান জায়গায় এ করে ঠাকুর দিল্লিতে না হরিদ্বারে কোথায় চলে গেছেন। রোহিণীবাবু আর তার পাশের বাড়ির পাশে কাছে থাকেন এক বন্ধুকে নিয়ে ঘরে কথাবার্তা গল্প করছেন। হঠাৎ স্ত্রী এসে বলছে শিগগিরই আসো, উনু কেমন বমি কইরা কেমন নেতায়া পড়লো, দৌড়ে গেছে। গিয়ে দেখছে যে হ্যাঁ কেমন নেতার মতন হয়ে গেছে। বলে তাহলে ধর আমি ডাক্তার দায়িকা আনি। তো এখানেই একজন হোমিওপ্যাথিক ডাক্তার, তো তাকে গিয়ে ধরে নিয়ে এসছে। সে ভালো করে রোগী পরীক্ষা করেছে, রোগী পরীক্ষা করে বলল ভয়ের কিছু নাই। তো বাইরে এসছেন, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছে ভয়ের সত্যি কিছু নাই তো? তো বলছে না না, এই রোগের 99% লোকই বাইচা যায়, সুস্থ হয়ে যায়। আমি 3 দাগ ওষুধ দিচ্ছি, 3 ঘন্টা পর পর খাওয়াবেন। প্রথম দাগে রোগী অনেকটা সুস্থ হয়ে যাবে, দ্বিতীয় দাগে আরো ভালো সুস্থ হয়ে যাবে, চতুর্থ দাগে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। বেশ, ওষুধ নিয়ে এসছে। রাত 10টার সময় প্রথম দাগ ওষুধ দেওয়া হলো। রোহিণীবাবুর স্ত্রী খালি বলছেন যে না, ওর শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। তখন রোহিণীবাবু বলছে না দেখো না, ডাক্তার তো বলেছেন, কথা দিয়েছেন যে 3 দাগ ওষুধ দিয়েছেন, প্রথম দাগ দ্বিতীয় দাগ খাওয়ালে আরো সুস্থ হবে। এই করতে করতে যখন 12টা বাজে, তখন রোহিণীবাবু স্ত্রীর আর তার এক স্কুলের শিক্ষিকা, তার একজন, ওরা তো দুজনেই টিচার, স্কুল টিচার ছিলেন, তারা মশারির ভেতরে ওই বাচ্চা নিয়ে বসে আছে। তো খুব উনি করছেন রোহিণীবাবুকে। তখন ওই মশারি তুলে দেখছেন যে আরে সর্বনাশ, ওর নাক নীল হয়ে গেছে, কান নীল হয়ে গেছে, ঠোঁট নীল হয়ে গেছে, আর মাথার যন্ত্রণায় মাথা একবার এদিক একবার এদিক, একবার এদিক একবার এদিক, একবার এদিক একবার এদিক করছে, আর আস্তে আস্তে যেন শ্বাসের কষ্ট হচ্ছে। রোহিণীবাবু তাড়াতাড়ি ওইখানে ওই চাঁদপুরে অনেক ডাক্তারের, ওনার বন্ধু স্থানীয় সমস্ত সব ডাক্তারের কাছে গেছে। প্রথমে যেই ডাক্তারের চিকিৎসায় আছে তার কাছে গেছে, তাকে বাড়ি, তখন রাত 3টে বাজে, তাকে বাড়িতে পায়নি। ওই অঞ্চলে চাঁদপুরে অনেক ডাক্তারের কাছে গেছে, তারা তার পরিচিত রোহিণীবাবুর, কেউ বাড়িতে নাই। কি যোগাযোগ চিন্তা করো, কেউ বাড়িতে নাই। ফিরে এসছেন বাড়িতে, আর মেয়ে ক্রমশ, ছেলে ক্রমশ ওই রকম নীল হয়ে যাচ্ছে, আর মাথার যন্ত্রণায় ছটফট ছটফট করছে, ছটফট ছটফট করছে, আর শ্বাসের কষ্ট হচ্ছে। পরের দিন সকালবেলা সব অনেক ডাক্তার বাড়িতে এসছেন,
এসে সবাই দেখলেন, দেখে সবাই হয়তো সবার ডায়াগনোসিস সমান হচ্ছে না, কিন্তু সবার একটা জায়গায় ডিসিশন এক, যে এই রুগী বেশিক্ষণ বাঁচবে না। তখন তার শ্বাস উঠে গেছে। 10:30টার সময় ওই ছেলে মারা গেল, তার দাহটাও হয়ে গেল। তো পরের দিন বাড়ির পাশে যা হয়, বাড়িতে একটা ওইরকম শোকের ব্যবস্থা হলে রান্না খাওয়া সব মাথায় উঠে যায় সবার, খুব স্বাভাবিক এটা। তো পরের দিন পাশের বাড়ির ভদ্রলোক ওখানে খাওয়ার কথা বলেছেন যে আপনারা এইখানেই খাবেন। তো রোহিণীবাবু আর ওই ভদ্রলোক একসঙ্গে খাচ্ছেন। খেতে খেতে ওই ভদ্রলোক রোহিণীবাবুকে বলছেন যে খোকা এইভাবে বেঘরে মারা গেল, আপনার গুরুদেব আপনাকে কিছু বলে দেননি? এই তখন রোহিণীবাবুর মাথায় মনে পড়েছে যে ঠাকুর তো দেখিয়েছিল ওই লতা, ঠাকুর তো ওই বটের চারা দেখিয়েছিল। মাথার যন্ত্রণায় যখন ছটফট করবে, মাথা এপাশ ওপাশ করবে, লতা বাইন্দা দিলে রোগের উপশম হয়। আর যার শ্বাস উঠা যাইব, যেই রুগী এইটা বাইটা খাওয়ায় দিলে, যখন বলছেন যে যার শ্বাস উঠে যাবে সে খাইব কি কইরা, যতটুকু যায় যাক, কত ভাবে চেষ্টা করছেন, যতটুকু যায় যাক, বাদ বাকিটা নাভির চারিদিকে প্রলেপ দিয়া দিলেও রুগী বাইচা যাইব। কিন্তু মনে পড়েনি। তখন রোহিণীবাবু ওনাকে সমস্ত ঘটনা বলছেন যে 18 দিন আগে ঠাকুর তো আমার বাড়িতে এসে আমাকে হাতে ধরে আমাকে আর আমার স্ত্রীকে সব দেখিয়ে দিয়ে গেলেন, মনে তো পড়েনি। এবার এর 3 দিন পরে ঠাকুরের একটা বিশাল বড় চিঠি আসলো, খুব স্বাভাবিক, সান্ত্বনা দিয়ে, নানান উপদেশ, নানান সান্ত্বনা দিয়ে ঠাকুর এক জায়গায় লিখছেন, রোগের ঔষধ তো সবই দেখায় দিয়ে আসছিলাম, দিতে পারলেন কই, ভবিতব্য আটকাইবেন কি কইরা, যা হইছে ভালোই হইছে। এই ছেলে যদি না যাইতো মায় মারা পড়তো। কি বন্দোবস্ত চিন্তা করো, তাকে বাঁচানোর ওষুধ বলে দিচ্ছে, কিন্তু আবার বলছে যে তাকে তো নিতেই হবে, আর নয় তো মা মারা যাবে। মা মারা গেলে তো আর যে সন্তান বা সংসার সবই তো অচল। ভবিতব্য মাইনা চলাই ভালো, ভবিতব্যরে এড়াইবেন কি কইরা, এরকম বিশাল একটা চিঠি। কিন্তু সব থেকে আশ্চর্যের, রোহিণীবাবু কিন্তু ঠাকুরকে খবর দেননি। ঠাকুরের কাছে খবর আছে, উনি তো সব জানেন, উনি তো অন্তর্যামী ভগবান। ঠাকুর তো ফণীবাবুকে বহুবার বলছে যে আপনাকেও যে নিঃশ্বাস প্রশ্বাস আমার চতুর্দিকে ঘুরতে থাকে, এই পুণ্ডরিক চোখ এড়াইবেন কি কইরা, এই চোখে সব ধরা পড়ে, বাস্তবিকই ধরা পড়ে। আর নয় 2 বন্ধু দীক্ষা নিতে যাবে, আগের দিন রাত্রেও কথা হয়েছে, দুজনে ঠাকুরকে দেখে দর্শন করে প্রণাম করে এসছেন, নিজেরা ঠিক করেছেন কালকে দুজনে যাবেন, স্নান টান করে পরিষ্কার জামা কাপড় পরে দীক্ষা নেবেন। এবার যখন রওনা হয়েছেন দুজনে, এক বন্ধু আরেকজনকে বলছে আজকে তুমি নাও দীক্ষা, আজকে আমি নেব না। বলে কেন গো, কালকেও তো কথা হলে, তো দুজনে দিব্যি যাচ্ছি, তুমি নেবে না কেন? বলছে না তুমি নাও, আজকে চলো আমি যাবো তোমার সঙ্গে। এবার গেছে, এসে অনেক ভক্ত দীক্ষা নিচ্ছেন, নাম প্রার্থীর নাম নিচ্ছেন। তো যে যিনি নেবেন বন্ধু, উনি তো নিয়েছেন, ও দূরে দাঁড়িয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছে, সবার নাম হয়ে গেছে। তো ঠাকুর ওর দিকে তাকিয়ে আছেন, দিয়ে হঠাৎ বলছেন কই সবাই আইলো, আপনি তো আইলেন না? না আমি কালকে আসবো, আমি কালকে। বলে আসেন আমার কাছে আসবে, তাকে পাশে বসিয়েছে, এসছে, এখন ডেকেছে কি করবে, পাশে এসে বসেছে, বসে তাকে নাম দিয়েছে, দিয়ে বলছেন এখন বাড়ি যান, যে মাংস অর্ধেক খাইয়া খাইছেন ওইটা গিয়া খাইয়া নিয়েন। ও আসার সময় মাংস রান্না হচ্ছে বোধহয়, লোভ সামলাতে পারেনি, হয়তো মাংস খেয়ে এসছে, সেই জন্য আমি আজকে তুমি নাও আমি নেব না নাম। কিন্তু এই পুণ্ডরিক চোখ ওই যে বসে আছে, সেইখানে ফাঁকি দেওয়া যাবে না, বন্ধুকে আমি বলে দিতে পারি
তার কাছে তো আমাদের সব শ্বাস প্রশ্বাস সব সেইখানে ধরা পড়ছে, উনি তো সব দেখছেন তাকিয়ে তাকিয়ে। এই ঠাকুর অসীম, মানে এর আর কোনো, যত বলবো এর কোনো শেষ নেই, এই গল্পের কোনো শেষ নেই, এই গল্পের কোনো শেষ নেই। ভক্তের সঙ্গে লীলা, ফণীবাবুর সঙ্গে হঠাৎ বাতে আক্রান্ত হয়ে গেছে। ফণীবাবু পা টিপছে, একবার বলছে পায়ে ব্যথা, একবার বলছে হাতে, একবার বলছে পিঠে, একবার বলছে ঘাড়ে। তারপরে হঠাৎ বলছে ফণীবাবুকে যে উনি উপর হয়ে শুয়ে পড়েছেন, শুয়ে বলছেন তুমি আমার পিঠের উপরে উঠে পড়ো, উঠা পা থেকে ঘাড় অব্দি পাড়ায় দাও। ফণীবাবু নির্বিবাদে নির্বিকার চিত্তে ওই ফ্যানে, ওই খাটের ওই যে উপরে যে স্ট্যান্ডগুলো থাকে ওইটা ধরে পায়ের থেকে ঘাড় অব্দি পাড়াচ্ছেন। ঠাকুর বলেছেন গুরুর আদেশ, আমার ইচ্ছে অনিচ্ছে, আমার ভূত ভবিষ্যৎ ভালো মন্দ সব মাথায় থাক, গুরু বলেছেন আমাকে তুমি পাড়ায় দাও, আমি পাড়িয়ে দিলে গুরু তৃপ্তি হবে, একটু উপশম হবে, যন্ত্রণা করছে তো। বেশ কিছুক্ষণ পাড়ানোর পরে বলছে খুব আরাম হইল, খুব আরাম হইল, এইবার নামো। ওই নামার পরেই বলছেন যে তোমার কি কিছুই মনে পড়ে না? বলছে না, আমার কিছু মনে পড়ে না। আমার মনে পড়ে গো, আমার মনে পড়ে, তুমি বহু বহু পূর্ব জন্মে আমার সখী ছিলা, তোমারে নিয়া কত লীলা করছি। এই ভগবানের সঙ্গে ভক্তর লীলা। অনেক দিন পরে একটু ইচ্ছা হইল লীলা করতে, ওই তোমারে নিয়ে লীলা করলাম। এই ভগবানের চরণে আমরা আছি। বাবা মার তো স্বীকৃতি বটেই, আমাদেরও হয়তো, আমার নিজেরও হয়তো অনেক সৌভাগ্য বা কিছু স্বীকৃতি জানি না পূর্বজন্মের, যে এই ঠাকুরের আশ্রয়ে এসছে। এইভাবেই যদি থাকতে পারি ঠাকুরকে নিয়ে, ঠাকুরের কথা বলে, ঠাকুরের কথা ভেবে, তাহলে মোটামুটি এতক্ষণ ধরে একটা ঘোরের মধ্যে ছিলাম, মানে কথা বলতে পারছিলাম না, কিন্তু মনের মধ্যে বেশ কটা প্রশ্ন এসছে। তো একটু যদি অনুমতি দেন সেই প্রশ্নগুলো করব। এটা হচ্ছে এই যে ভোগ দেওয়ার সময় আমরা দরজা বন্ধ করে দিই, কিংবা ভোগ দেওয়ার পর কি বলতে হয় ঠাকুরকে আমরা অনেকেই জানি না, ইনফ্যাক্ট আমিও জানি না। আমি শুধু ঠাকুরকে বলি যে আমি মায়ের মতন পুজো করতে পারি না, তোমাকে দিলাম, তুমি প্লিজ খেয়ে নিও, প্লিজ খেয়ে নিও, ওই ইংরেজি বাংলা মিশিয়ে ওরমভাবে বলি আর কি। কিরম ভাবে ঠাকুরকে বলতে হয়? ঠাকুরকে, ঠাকুর খালি বলেছেন আমি সরলতা সব থেকে পছন্দ করি, সরলতা। ফণীবাবু বাড়িতে ঠাকুর আছেন, ঠাকুর হাত মুখ ধোবেন। তোমাকে ছোট্ট কথা বলি, গরম জলের বালতিতে গরম জল, ঠান্ডা জলের বালতিতে ঠান্ডা জল আছে, গরম জল ঢালছেন, দিচ্ছেন, ঠাকুর খুব সুন্দর হাতে মুখে পায়ে ধুচ্ছেন, হাত ধুচ্ছেন, মুখে দিচ্ছেন, খুব ভালো। এই দিচ্ছেন, দিয়েই আছে, উনি ধুয়েই যাচ্ছেন, গরম জল শেষ হয়ে গেছে। অল্প বয়সী ফণী, তো গরম জল শেষ হয়ে গেছে, কি করা? ঠাকুর তখনও হাত পা ধোয়ে, পরীক্ষা ঠাকুরের ভক্তর। ও কি করেছে, ঠান্ডা জল নিয়ে মগে এবার দিচ্ছে। যেই গরম জল দিতে দিতে তোমার আমারও হবে, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা জল, ঠাকুর খুব উত্তেজিত হয়ে হ্যাঁ তঞ্চকথা, আমার লগে তঞ্চকথা করে হাত পা ছুঁড়ে কোনো তাড়াতাড়ি গামছা টামছা দিয়েছে, মুছি ঠুচি দিয়েছে ফণীবাবু। ঠাকুর খুব রাগান্বিত হয়ে, ফণীবাবু তো রেগে গেছে, থতমতকে ফণীবাবু সরে পড়েছেন, আর ঠাকুরের কাছে খুব একটা আসছে না, ঘেঁষে না। ঠাকুরের কাছে এসছেন কোথায় প্রমথবাবু না কারো ভক্তরা সব এসছেন, ওই ফেনীতে ওনাদের বাড়িতে, মালাকারদের বাড়িতে। তো বলছে ফণী, ঠাকুর তোকে স্মরণ করেছেন, তুই ঠাকুরের কাছে যাচ্ছিস না, ঠাকুর তোকে স্মরণ করেছেন। কাচুমাচু হয়ে গেছেন, চুপ করে দাঁড়িয়ে আছে। তখন বলছে তুমি আমার কাছে আসো না কেন? কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে। বলছে আসো, আমার কাছে আসো, তুমি, আমি তোমারে বকি নাই, তোমার গরম জল ফুরায় গেছে, তুমি তো আমারে সরলভাবে বললেই পারতা, তুমি তা না কইরা গরম জল দিতে দিতে ঠান্ডা জল ঢালতে শুরু করলা। এই যে তুমি দুইটা রাস্তা নিলা, আমি এইটাই আপত্তি করছি। একটা রাস্তা নিয়ে থাকবা, সরলতা নিয়ে থাকবা। দুই রাস্তায় থাকলে
একুল ওইকুল দুই কুলই যাইব। তো তুমি সরলভাবে যদি যা দিচ্ছ ঠাকুরকে, ওই যে চিনি তো দেন, চিনি তো নেন, উনি তো চিনি যে দেন ঠাকুর নেন চিনি, বলছেন তো যে আমি তো চিনি ভোগ নেই, আপনি সন্দেশ আনছেন কেন? তুমি তো ভোগ নেন, তুমি যদি তাকে দেওয়ার মতন দাও, প্রাণ থেকে দিতে হবে যে ঠাকুর আমি তোমাকে ভোগ দিচ্ছি, আমি ভোগ নিবেদন করলাম, ঠাকুর তুমি খাও, তুমি ভোগ নাও। ফণীবাবুকে তো এই কথাও বলেছেন যে ভোগ দিয়ে দরজা বন্ধ করে যাও কই, বলছে না এটাই নিয়ম। তখন বলছে হ্যাঁ নিয়ম আছে বটে, ভোগ দিয়ে ঠাকুরের ভোগ দিয়ে দরজা বন্ধ করে চলে যেতে হয়, দরজা খোলার সময় একটু হাততালি দিয়ে নিতে হয়, বলে নিয়ম আছে বটে, কিন্তু আমার যদি কিছু লাগে চামু কার কাছে, দিবকে, খাওয়াইতে হইলে খাওয়ানোর মতন খাওয়াও, মার মতন সোহাগ কইরা এইটা খাও ওইটা খাও, এইটা আর একটু নাও ওইটা আর একটু খাও, এইভাবে খাওয়াও। তো উনি সব সময় আমাদের বলেছেন যে খুব সোজা সরলভাবে একদম মনের থেকে প্রাণ থেকে তুমি তাকে যা দেবে উনি তাই গ্রহণ করবেন। জল দাও, জলে এক গ্লাস জলে তুলসী পাতা দিয়ে দাও, তাই উনি গ্রহণ করবেন। ঠাকুরকে তো ইনফ্যাক্ট খেতে কেউ কোনোদিন দেখেনি, তাকে দিয়ে আসতো হয়তো দেখতে একটা শশার টুকরো ভাঙা কি একটা সানা সন্দেশের টুকরা কোনা ভাঙা। তো সুতরাং সে সরলতা, তুমি যা বলবে, যা প্রাণ দিয়ে যেটা চাইবে, যেটা বলবে ঠাকুর সেইটাই করবে, সেইটাই ঠাকুর নেবে। আমি অনেক কিছু সাজিয়ে, ঠাকুর আড়ম্বর কখনো চাননি। উনি তো বারে বারে বলেছেন যে আমি কিন্তু উপলক্ষ না, আমি দৃষ্টান্ত। উনি দৃষ্টান্ত রেখে গেছেন, কত সাধারণ জীবন। বড় বড় অনেক মহাপুরুষ, তাদের আমি নিজে অনেককে দেখেছি, তাদের কি মানে সোনা গয়না, সিল্কের ধুতি পাঞ্জাবি ইত্যাদি নানান রকম। আমি কারোর অবহেলা বা অশ্রদ্ধা করছি না, কিন্তু উনি তো ঠাকুর তো সাধারণ বেশে, সাধারণ আমার বাড়ির বাবা মা ঠাকুরদাদা ঠাকুমার মতন বাড়ির কর্তা হয়ে কাটিয়ে গেছেন আমাদের সঙ্গে। যেখানে থেকেছেন ঠাকুর ওই বাড়িরই লোক, ঠাকুরকে দেখে কেউ বুঝতে পারেনি যে ঠাকুর ওই বাড়ির লোক না। তো কি মানুষ ছিলেন। বেশ কদিন আগে একটা পডকাস্ট হয় ঠাকুরকে নিয়ে, এবং সেটা বাংলাদেশ থেকে প্রচুর লোক দেখেন, বিভিন্ন জায়গা থেকে লোকজন দেখেন, এমনকি প্রবাসী ভারতীয়রা যারা আছেন ওইখান থেকে আমাকে SMS করে। সম্প্রতি বাংলাদেশ থেকে একজন আমাকে SMS করে জানতে চেয়েছেন যে উনি মুসলমান ধর্মাবলম্বী, উনি কি ঠাকুরের নাম নিতে পারবেন কিনা, কারণ কি ওনার ঠাকুরকে ভীষণ ভালো লাগে, উনি নিয়মিত ঠাকুরের বই পড়েন, ঠাকুরের প্রসঙ্গ শোনেন, এবং কি করে এই ভিডিওটা ওনার কাছে গেছিল উনি জানেন না, উনি দেখেছেন শুনেছেন, তারপর কোনোভাবে আমার নাম্বার জোগাড় করে আমাকে SMS-টা করেছেন এবং বলেছেন যে পরবর্তী সময়ে যদি ঠাকুরের প্রসঙ্গ আলোচনা হয় আপনি প্লিজ এটা জিজ্ঞেস করবেন। আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা, না দেখো আমি তোমাকে বলছি, ঠাকুরের অগুন্তি মুসলিম ভক্ত ছিল, ঠাকুরের অতি পরম ভক্ত চেরাগ আলী। ওই লিটন বাবু বললেন মালাকার বাড়িতে বিলোনিয়ায় যে ওই দ্বিতীয় খণ্ডে পাইবেন এটা, চেরাগ আলী তখন বিলোনিয়ার বাড়িতে ফণীবাবুরা। চেরাগ আলী হঠাৎ ঠাকুর সকাল থেকেই অসাড়ে বিছানায় শুয়ে আছে, নড়ে না চড়ে না, ওঠে না, কথা বলে না, খায় না, ভোগ নেয় না। হ্যাঁ, অদ্ভুত। উনি আমাদের বলেছিলেন বোধহয় 8 দিন না 10 দিন, তো যাই হোক আমি বইয়ে বোধহয় পড়লাম 22 দিন এইরকম ভাবে ঠাকুর অসাড়ে পড়ে আছেন। ফণীবাবুর মনে খুব একটা অশান্তি। ওই 22 দিনের দিন বোধহয় উনি এসে ঘরে ঢুকে চিৎকার করে উঠেছেন, সেই দিকে 2 চোখ যায় জামু গিয়া, এইভাবে পইরা থাকো, থাকলে থাকো না থাকলে যাও, এই আমি যেই দিকে খুশি যাই গিয়া। ঠাকুর লাফ দিয়ে উঠেছেন, উঠে বসেছেন, এই তো তোমার লিগাই তো এতদিন আমি এইভাবে কষ্ট পাইলাম। বলে আমার লিগা? আপনি তো ইচ্ছা করে পড়ে আছেন। তো বলে এই কথাটা তুমি আর
কয়দিন আগে কইতে পারলাম না, এ দেখো এখন কেমন সুস্থ লাগতেছে। তো এর কয়েকদিন পরেই চেরাগ আলী ফণীবাবুর বাড়িতে বিলোনিয়াতে এসছেন। এসে ঠাকুর বসা, ঠাকুরকে প্রণাম করেছেন। ফণীবাবু ঘরে ঠাকুরকে প্রণাম করে অঝরে কাঁদছেন আর বলছেন, ঠাকুর একেবারে মইরাই গেছিলাম, বাতে যন্ত্রণায় একদম বিছানায় শয্যাশায়ী ছিলাম, দেখানোর কেউ ছিল না, এক গ্লাস জল খাইতেও পারি নাই, কেউ দিব কে? ফণীবাবু শুনছেন? তখন ফণীবাবু বলছে, আপনি অসুস্থ ছিলেন? বলে, ফণী ভাই, কি কম 22 দিন বাড়িতে, কোনো ওষুধ নাই, পথ্য নাই, খাইতে গিলতেও পারি নাই, জলও গিলতে পারি নাই ঠিক মতন, ওইভাবে পড়ে আছি আর খালি ঠাকুরের ডাকছি, ঠাকুরের পটে ধইরা, যে ঠাকুর তুমি রক্ষা করো, ঠাকুর তুমি সুস্থ করো, ঠাকুর তুমি সুস্থ করো। তখন ফণীবাবু বলছে, ও বুঝছি, ভক্ত এখানে অসুস্থ, ভগবান তার রোগ নিয়ে এইখানে ভোগ কাটাচ্ছেন, ভোগ তো তাকে কাটাতে হবে, ভগবান ভোগ কাটাচ্ছেন, ভক্তের ভোগ। কোনো এক ভক্তের বাড়িতে হঠাৎ জমিদার বাড়ি থেকে খবর আসলো, জমিদার হচ্ছে মুসলিম, ওখানকার জমিদার, বাড়িতে খবর আসলো যে ওই বাড়ির মহিলারা আসবেন জমিদার বাড়ি। তো দুদিকে কয়েকজন মহিলা এসে দুদিকে কাপড় এরকম টানিয়ে দিল রাস্তায়, পর্দানসীন তো তারা আসবে, তারা বোরখা পরে এসছে ঠাকুরের কাছে। দুজন মহিলা ঠাকুরকে এসে প্রণাম করেছেন, বসেছেন। তো ঠাকুর একজনকে বলছেন 4 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ রহিম আল্লাহ রহিম আল্লাহ রহিম করবেন। আরেকজনকে বলছে 4 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ করিম আল্লাহ করিম আল্লাহ করিম এই জপ করবেন। দীক্ষা দিলেন। তারা ঠাকুরকে প্রণাম করলেন, আবার চলে গেল। ওই যারা পর্দা টানিয়েছিল কাপড় টানিয়ে, তারাও চলে গেল। তো এই তো ঠাকুরের ভক্তরা, ঠাকুর তো তাদের দীক্ষা দিয়েছেন, অগুন্তি অগুন্তি ভক্ত ছিল ঠাকুরের। এই যে সত্য পীর, ওই যে সত্যনারায়ণ, যে সত্য পীর, তো ওই পীরেই তো ওরা সিন্নি চড়ায়। আচ্ছা, এই প্রসঙ্গটা যখন উঠে আসলো একটু জিজ্ঞেস করি, একজন লিখেছেন যে এই সত্যনারায়ণ পুজোর সময় আমরা যে পঞ্চপীরের আসন দিই, পঞ্চপীর কারা, বা এই সম্বন্ধে যদি একটু আলোচনা করেন। দেখো, আমি তোমাকে একটা খুব কথা বলি, আমি ছোট থেকে আমাদের বাড়িতে দেখেছি, আমাদের বাড়িতে 365 দিন মন্দিরে সিন্নি দেওয়া হয়, ছোট পরিমাণে, অল্প, কিন্তু রোজ দেওয়া হয় সিন্নি আমাদের। কিন্তু আমার দাদু করে দিয়ে গেছেন, দাদুও খুব সহজ পন্থা ছিলেন, একদম ঠাকুরের মতন, কোনো নিয়ম টিয়ম এইসব কোনো কিছু। তোমার কি ভালো লাগে, তোমার মাংস খাইয়া পূজা করতে ইচ্ছা করে, তুমি মাংস খাইয়াই করো। এটা আমার নিজস্ব, আমি যত বাড়াবো তত বাড়বে। ঠাকুর কিন্তু বলেনি, ঠাকুর বলেছেন নাম করতে করতে তুমি সব পূজা করো, নাম করো তাতেই পূজা হবে ঠাকুরের। কোনো মন্ত্র উচ্চারণ করতে হবে না, তোমাকে কোনো উপাচার দিয়ে দিয়ে সাজাতে হবে না। এগুলো আমার নিজস্ব, যার জন্য আমি তো এখন সবাইকে বলতে পারি না যে তুমি ওইভাবে চলো সেইভাবে করো। তুমি যার যেটা ভালো লাগে, তোমার মনে যদি চায় যে না আমি এইভাবে করব, খুব সুন্দর করে যেরকম ঠাকুর সবাই করেন সেইভাবে সাজাবো, সেইভাবে করব, সেইভাবে করো। আর যদি সেটা দেখো, যাদবপুর আশ্রমে যেভাবে সত্যনারায়ণ পুজো হয় বা যেভাবে হয়, এটা বাড়িতে করা সম্ভব হবে না, আমাদের পক্ষে রোজ সম্ভব হবে না। একদিন হয়তো তুমি বছরে করতে পারো, কিন্তু তোমার পক্ষে রোজ সম্ভব হয় না। কিন্তু ঠাকুরের অনেক ভক্তের বাড়িতে তো রোজ সিন্নি হয়, রোজ সিন্নি হয়, বহু ভক্তের বাড়িতে আছে। আমার বাড়িতে যেমন আছে, ঠাকুরের বহু ভক্তের বাড়িতে আছে সিন্নি, ভোগ হয় সন্ধ্যাবেলা, সত্যনারায়ণ পুজো হয়, পাঁচালি পড়া হয়। তো যার যেরকম, যে যেভাবে ঠাকুরকে দেখবে, যে যেভাবে ঠাকুরকে নেবে। আমি ঠাকুরকে নিয়েছি আমার মতন করে, ঠাকুরকে নিয়েছি আমার চিন্তা ভাবনা, আমার যেমন, আমি ঠাকুরকে আমার মতন করে সাজিয়ে নিয়েছি। যার যেরকম ভালো লাগবে সে সেরকম নেবে। ঠাকুরের প্রসঙ্গ মানে বলতে শুরু করলে তো শেষ করার আর কোনো জায়গা নেই।
ঠাকুরই বলতেন যে শুরুও নাই শেষও নাই। না, ঠাকুরের শুরুও নাই, এবং ঠাকুরের শেষও নাই। আজকে পডকাস্টটা যেরকম ভাবে রেকর্ড হলো, এটা ঠাকুরের কৃপা না থাকলে, তার ইচ্ছে না থাকলে এটা হতোই না। অবশ্যই অবশ্যই। কাল অবশ্যই। এয়ারপোর্টে দাঁড়িয়ে আপনাকে ফোন করলাম, ওই কিছুক্ষণ সময়ের মধ্যে সেটা পুরো ফাইনাল হওয়া। আমি নিজেই এখন ভাবছি যে আমি কি বললাম আমি নিজেই জানি না। এ ঠাকুর বলালেন হয়তো, আমি এরম ভাবে গুছিয়ে কথা বলার লোক না। হ্যাঁ, কিন্তু আমি জানি না কিরকম কি বলেছি, তবে যা বলেছি ঠাকুর যেরকম ভাবে বলিয়েছেন আমাকে দিয়ে, সেরকম ভাবে আমি বলে ফেলেছি। একদমই তাই। দর্শক বন্ধুদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নেব। আমি জানি আমার এই মুহূর্তে মনের যে অবস্থা, আপনাদের মনের মধ্যে ঠিক সেই রকমই একটা আবহ চলছে। আপনাদের মনের কথা আমাদের মেসেজ বক্সে, কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো অনুষ্ঠানে, পরবর্তী কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।